স্বাগত সকলকে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের নেতাজি সুভাষচন্দ্র বোসের লেখা অ্যাট স্কুল যে অটোবায়োগ্রাফিক্যাল ন্যারেটিভটা রয়েছে সেটা আজকে আমি সম্পূর্ণ রিডিং পড়িয়ে বাংলা মানে বলে দেবো। তো যেমনটা আমি প্রত্যেকবার করে থাকি, সবার প্রথমে থাকবে আজকের এই যে প্রোজটা অর্থাৎ অ্যাট স্কুল, যার লেখক হচ্ছেন সুভাষচন্দ্র বোস, তার সম্পর্কে একটা ছোট্ট করে ধারণা। তারপরে আসছি আজকের এই যে ন্যারেটিভটার এর একটা ছোট্ট সামারিতে। তারপরে আসছি এই টেক্সটের সম্পূর্ণ রিডিং এবং বাংলা মানেতে। তো সবার প্রথমে দেখো, আমি তোমাদেরকে নেতাজি বোস সম্পর্কে একটা ছোট্ট করে ধারণা দিয়ে দিচ্ছি। দেখো, নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে নতুন করে বলার কিচ্ছু নেই। তিনি ছিলেন ভারতের একজন মহান স্বাধীনতা সংগ্রামী। তিনি 1897 সালের 23 জানুয়ারি কটকে জন্মগ্রহণ করেছিলেন। তিনি সাহস, দেশপ্রেম ও ত্যাগের জন্য ছিলেন পরিচিত। তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং ভারতের স্বাধীনতার জন্য কঠোর সংগ্রাম করেছিলেন। তার বিখ্যাত উক্তিটি হলো, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজি সুভাষচন্দ্র বোস আজও ভারতের যুব সমাজের কাছে অনুপ্রেরণার প্রতীক। এবার দেখো, আসছি আজকের এই টেক্সটের অর্থাৎ আজকের এই প্রবন্ধের একটা ছোট্ট সামারিতে। দেখো কি বলছে। তো এই অ্যাট স্কুল প্রবন্ধে নেতাজি সুভাষচন্দ্র বসু তার শৈশবের স্কুল জীবনের স্মৃতিচারণ করেছেন। তিনি প্রায় 5 বছর বয়সে একটি মিশনারি স্কুলে ভর্তি হন। বড় ভাই বোনদের মতো স্কুলে যেতে পারার জন্য তিনি খুবই উৎসাহী ছিলেন। কিন্তু প্রথম দিনই তিনি পড়ে গিয়ে আঘাত পান এবং কয়েকদিন স্কুলে যেতে পারেননি। পরবর্তীতে স্কুলে গিয়ে তিনি দেখেন যে সেখানে অধিকাংশ ছাত্র শিক্ষক ছিলেন ইউরোপীয় বা অ্যাংলো ইন্ডিয়ান। অ্যাংলো ইন্ডিয়ান বলতে বোঝাচ্ছে যাদের বাবা হচ্ছে ইউরোপিয়ান এবং মা হচ্ছে ইন্ডিয়ান। তো ওই স্কুলের পড়াশোনা পুরোপুরি ইংরেজি ধাঁচে চলতো। নিয়ম শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, পরিচ্ছন্নতা এবং আচরণের উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হতো। পাঠ্যসূচিতে ইংরেজি ভাষা, বাইবেল, ইংরেজ ইতিহাস ও ভূগোলের প্রাধান্য ছিল বেশি, কিন্তু ভারতীয় ভাষা ও বিষয়গুলোকে খুব কম গুরুত্ব দেওয়া হতো। এই শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য ছিল ছাত্রদের মানসিকভাবে ইংরেজদের মতো গড়ে তোলা। যদিও সুভাষচন্দ্র পড়াশোনায় ভালো করতেন, তবুও তিনি নিজেকে এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছিলেন না। খেলাধুলায় তিনি পিছিয়ে ছিলেন এবং ধীরে ধীরে এক ধরনের আত্মসংকোচ তৈরি হয় তার মধ্যে। তিনি লক্ষ্য করেন যে ভারতীয় ছাত্রদের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। শেষ পর্যন্ত এই স্কুলের পরিবেশে তিনি নিজেকে অসুখী ও অনুপযুক্ত মনে করতে শুরু করলেন এবং 1909 সালে তিনি কিন্তু এই স্কুল ছেড়ে দেন এবং তাতে তার কোনো অনুশোচনা ছিল না। পরবর্তীতে তিনি মনে করেন শিক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত যা দেশের সংস্কৃতি ও ছাত্রদের প্রকৃত প্রয়োজনকে গুরুত্ব দেবে। তো এই হচ্ছে মোটামুটি আজকের এই টেক্সটার একটা ছোট্ট সামারি। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার দেখো, যাচ্ছি সরাসরি মূল টেক্সটে। দেখো, আই ওয়াজ নিয়ারিং মাই 15th বার্থডে। আমি কিন্তু আমার 15তম জন্মদিনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। দেখো, সালটা দিয়ে দিয়েছে 1902 সালের জানুয়ারি মাসে, কিন্তু ঠিক আছে, তখন তার 15তম জন্মদিন হতে চলেছিল। হোয়েন আই ওয়াজ টোল্ড, তখনই আমাকে বলা হলো কি আই উড বি সেন্ট টু স্কুল, আমাকে এবার কি স্কুলে পাঠানো হবে। I do not know how other children have felt in similar circumstance. আমি জানতাম না বা আমি জানি না যে আমার জায়গায় যদি অন্যান্য কোনো বাচ্চা কাচ্চা থাকতো তাহলে তারা এই অবস্থায় কেমন প্রতিক্রিয়া দিত। মানে কোনো বাচ্চা কাচ্চাকে যদি বলা হয় যে তাকে স্কুলে যেতে হবে, এটা শুনে কিন্তু কোনো বাচ্চা কাচ্চারই সেরকম ভালো লাগে না। সবাই কিন্তু একটু দুঃখবোধ করে বা এই ব্যাপারটা কিন্তু ওদের কাছে একটু অপছন্দের। তাই দেখো এখানে বলছে আই ডু নট নো হাউ আদার চিলড্রেন হ্যাভ ফেল্ড ইন সিমিলার সার্কামস্টেন্স। মানে আমার মতো একই পরিস্থিতিতে অন্যান্য বাচ্চারা কেমন প্রতিক্রিয়া করতে পারত সেটা তিনি জানেন না। বাট আই ওয়াজ ডিলাইটেড, কিন্তু কি আমি কিন্তু এই কথাটা শুনে যে আমাকে এবার স্কুলে পাঠানো হবে, এটা শুনে কিন্তু আমি বেশ খুশি হয়েছিলাম। এখানে কিন্তু সার্কামস্টেন্স মানে হচ্ছে পরিস্থিতি, আর ডিলাইটেড মানে হচ্ছে খুশি হওয়া।
টু সি ইয়োর এল্ডার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ড্রেস অ্যান্ড গো টু স্কুল ডে আফটার ডে। মানে কি তিনি কি দেখতেন যে তার বড়দা এবং তার বড় দিদিরা প্রত্যেক দিন স্কুলের ড্রেস পরে স্কুলে যেত। তিনি কিন্তু এটা দিনের পর দিন দেখে গেছেন। অ্যান্ড বি লেফট বিহাইন্ড অ্যাট হোম, এবং তিনি কিন্তু বাড়িতেই থাকতেন সিম্পলি বিকজ ইউ আর নট বিগ এনাফ, কারণ তার তখন কিন্তু অতটা বয়স হয়নি স্কুলে যাওয়ার। নট ওল্ড এনাফ, তিনি অতটা বড় হননি যে তাকে স্কুলে পাঠানো যেতে পারে। তাই তিনি দেখতেন যে তার বড়দিদি বড়দারা কী করতো, স্কুলের ড্রেস পরে স্কুলে যেত, কিন্তু তিনি বাড়িতেই থাকতেন। এই ব্যাপারটা কিন্তু তার ভালো লাগতো না। ইজ এ গ্যালিং এক্সপিরিয়েন্স, এটা কিন্তু একটা খুব বিরক্তিকর বা আপসেটিং যেটাকে বলা হয়, একটা দুঃখময় একটা কিন্তু অভিজ্ঞতা তার ছিল তখন। অ্যাট লিস্ট সো আই হ্যাড ফেল্ট অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আই ওয়াজ ওভারজয়েড। তাই যখন তাকে বলা হলো যে তাকে এবার স্কুলে পাঠানো হবে, এটা শুনে কিন্তু ওনার কিন্তু এই ব্যাপারটা ভালো লেগেছিল। যাই হোক, এবার তিনিও তার বড় দাদা বড়দিদের মতো স্কুলে যেতে পারবেন। তাই তাকে যখন বলা হলো যে তাকে স্কুল যেতে হবে এবার, এটা শুনে কিন্তু তার ভালোই লেগেছিল। দেখো তারপর কি বলছে। ইট ওয়াজ টু বি এ রেড লেটার ডে ফর মি, এটা কিন্তু আমার কাছে একটা বিশেষ দিন ছিল বা স্পেশাল ডে ছিল। রেড লেটার ডে, এই অংশটার অর্থ হচ্ছে বিশেষ দিন বা স্পেশাল ডে। কেমন? তো যেদিনকে নেতাজিকে পাঠানো হবে স্কুলে, ওই দিনটা ওনার কাছে কিন্তু কি একটা বিশেষ দিন ছিল। অ্যাট লং লাস্ট আই ওয়াজ গোয়িং টু জয়েন দ্য গ্রোন আপ, মানে কি শেষ পর্যন্ত তিনি বড়দের সঙ্গে যোগ দিতে চলেছেন। কোথায়? স্কুলে। তিনি এবার স্কুলে যাবেন এবং তার কি মনে হচ্ছে এবার তিনি বড়দের সঙ্গে স্কুলে পড়বেন। রেসপেক্টেবল ফক্স, এবার ওই যে বড়রা যারা স্কুলে ওই সময় পড়তো, ওরা সুভাষচন্দ্রের কাছে খুব শ্রদ্ধাবান ব্যক্তি ছিল। মানে সুভাষচন্দ্র মনে করতেন যে ওই ছেলেরা বা ওই ছেলে মেয়েরা যারা তার আগে অর্থাৎ তার থেকে বড় ছিল এবং স্কুলে পড়তো, তারা কিন্তু খুব সম্মানীয় ছিল। তার মনে হতো যেহেতু ওরা স্কুলে যাচ্ছে, ওরা হয়তো খুব গুণীজন, হ্যাঁ, খুব সম্মানীয় ব্যক্তি। তাই এখানে বলছে দেখো, অ্যাট লং লাস্ট আই ওয়াজ গোয়িং টু জয়েন দ্য গ্রোন আপ। যাই হোক, শেষ পর্যন্ত কি আমি বড়দের সঙ্গে স্কুলে গিয়ে এবার যোগ দেবো। হ্যাঁ, রেসপেক্টেবল ফক, ওরা খুব সম্মানীয় ব্যক্তি কিন্তু তার মনে হতো তার কাছে। ঠিক আছে। হু ডিড নট স্টে অ্যাট হোম, কেন ওরা সম্মানীয়? কেন? কারণ ওরা বাড়িতে থাকে না। ঠিক আছে, ওরা যেহেতু থাকে না বাড়িতে এবং স্কুলে পড়ে, তাই হয়তো ওরা নেতাজির কাছে কি খুব সম্মানীয় ছিল। এক্সেপ্ট অন হলিডেজ, শুধুমাত্র কি ছুটির দিন ছাড়া। সোম টু শনি স্কুল হয়, রবিবারটা থাকে ছুটির দিন। তাই রবিবারটা কিন্তু ওই সমস্ত ছেলেমেয়েরা থাকতো বাড়িতে, আর নেতাজি তো সারা সপ্তাহ থাকতেন বাড়িতে। তাই নেতাজি কি মনে করতো, যেহেতু ওরা স্কুলে পড়তো, সোম টু শনি স্কুলে থাকতো, পড়তো, তাই ওরা নেতাজির কাছে খুব সম্মানীয় ব্যক্তি ছিল। উই হ্যাড টু স্টার্ট অ্যাট অ্যাবাউট 10 AM, আমাদের কিন্তু শুরু করতে হতো সকাল 10টায়। বিকজ দ্য ক্লাসেস কমেন্ডেড এক্স্যাক্টলি অ্যাট 10 AM, কারণ ক্লাসগুলো কিন্তু ঠিক 10টা থেকে শুরু হতো। টু আঙ্কেলস অফ অ্যাবাউট দ্য সেম এজ অফ মাই সেলফ, মানে আমার বয়সেরই একই বয়সের দুজন কাকু, মানে নেতাজির যেটা বর্তমান এখন বয়স রয়েছে, সেই বয়সের দুজন আঙ্কেল কিন্তু ওই সময় ভর্তি হয়েছিল। ওয়ার অলসো টু বি অ্যাডমিটেড অ্যালং উইথ মাই সেলফ, তারাও কিন্তু কি আমার সঙ্গেই সেই সময় কিন্তু ভর্তি হয়েছিল। হোয়েন উই ওয়ার অল রেডি, যখন আমরা সবাই তৈরি হয়ে গিয়েছিলাম, উই বিগ্যান টু রান টুয়ার্ডস দ্য ক্যারেজ, আমরা দৌড়ে যেতাম কোথায়? সেই গাড়িটার দিকে। ক্যারেজ মানে যে গাড়ি করে স্কুলে নিয়ে যাওয়া হতো, ওই গাড়ির দিকে আমরা কি করতাম? দৌড়ে যেতাম। হুইচ ওয়াজ টু টেক আস টু স্কুল, যে গাড়িটা কি আমাদেরকে স্কুলে নিয়ে যেত। জাস্ট দেন, তখনই অ্যাজ ইল লাক উড হ্যাভ ইট, যেমনটা দুর্ভাগ্যবশত কোনো কিছু ঘটে যায়, তেমনটা কী হয়েছিল? আই স্লিপড, আমি পিছলে গিয়েছিলাম, অ্যান্ড ফেল, আমি পড়ে গিয়েছিলাম। আই ওয়াজ হার্ট, আমার লেগেছিল, অ্যান্ড উইথ এ ব্যান্ডেজ রাউন্ড মাই হেড, এবং আমার মাথার চারদিকে একটা কিন্তু ব্যান্ডেজ বাঁধা হয়েছিল। আই ওয়াজ অর্ডার টু বেড, এবং আমাকে কি বলা হয়েছিল? যে আমি যেন সেদিনটা বিছানায় শুয়ে থাকি। এর অর্থ কি? তিনি কিন্তু ওই দিনকে স্কুলে যেতে পারলেন না। মানে তিনি যখন ওই গাড়িটার দিকে যাচ্ছিলেন, তখন তিনি কিন্তু পিছলে যান এবং পড়ে যান, যার ফলে তার মাথায় আঘাত লাগে এবং তার মাথায় ব্যান্ডেজ হয়, এবং তাকে বলা হয় যে তিনি যেন ওই দিনটা কি বিছানায় শুয়ে বিশ্রাম নেন। দ্য
রাম্বলিং অফ দ্য ক্যারেজ হুইলস গ্রিউ ফেইন্টার ইন দ্য ডিস্টেন্স। নেতাজি যখন মাথায় ব্যান্ডেজ পরা অবস্থায় বিছানায় শুয়ে থাকতেন তখন কি তিনি ওখানে শুয়ে শুয়ে শুনতেন কি ওই যে গাড়িটা যেটা করে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হতো স্কুলে, তিনি কি শুনতে পেতেন ওই গাড়ির যে ক্যারেজ হুইলস মানে কি গাড়ির চাকাগুলোর যে শব্দ, রাম্বলিং মানে কি গাড়ির চাকার যে শব্দ হয় যখন গাড়িটা চলে, ওই শব্দটা কি আস্তে আস্তে ফেইন্টার গ্রিউ ফেইন্টার মানে কি আস্তে আস্তে হালকা হয়ে যেত। মানে ওই গাড়িটা যত তার থেকে দূরে চলে যাচ্ছিল তত কি ওই গাড়ির চাকার আওয়াজটা আরও হালকা হয়ে যাচ্ছিল, ওটা তিনি কিন্তু শুয়ে শুয়ে শুনতে পাচ্ছিলেন। এটাই কিন্তু এখানে বলছে। দ্য লাকি ওয়ান্স হ্যাড গান। নেতাজির কী মনে হতো ওই বিছানায় শুয়ে শুয়ে যারা চলে গেল ওই গাড়িটা করে স্কুলে, ওরা নাকি খুব ভাগ্যবান এবং তার ভাগ্যটা খারাপ, তাই জন্য তিনি তার মাথা ফাটিয়ে বা মাথায় আঘাত পেয়ে বিছানায় শুয়ে আছেন এবং তিনি স্কুলে যেতে পারলেন না। বাট দেয়ার আই লে উইথ ডার্কনেস স্টেয়ারিং মি ইন দ্য ফেসেস, এবং কি আমি ওখানে ওই বিছানায় শুয়ে আছি যেখানে কি আমার মুখে অন্ধকার নেমে এসছে, মানে কি হতাশা নেমে এসছে। অ্যান্ড মাই ফন্ড হোপস ড্যাশ টু দ্য গ্রাউন্ড, এবং কি আমার যে আশাটা ছিল সেদিনকে, যে আমি একটা আশা করেছিলাম যে আমি স্কুলে যাব, সেটা কি আমার আশাটা কিন্তু কি ধূলিসাৎ হয়ে গেল। বলছেন এখানে ড্যাশ টু দ্য গ্রাউন্ড, সম্পূর্ণ শেষ হয়ে গেল, ধূলিসাৎ হয়ে গেল। তিনি ওই দিনকে স্কুলে যেতে পারলেন না। 24 আওয়ার্স লেটার আই ফাউন্ড সোলেস। 24 ঘন্টা পরে আমি একটুখানি কি স্বস্তি পেলাম। সোলেস মানে হচ্ছে স্বস্তি। আওয়ার্স ওয়াজ এ মিশনারি স্কুল। আমাদের স্কুলটা কিন্তু একটা মিশনারি স্কুল ছিল। মিশনারি স্কুল বলতে এই স্কুলটা কিন্তু খ্রিশ্চিয়ান মিশনারিদের দ্বারা পরিচালিত হতো এবং এখানে কিন্তু ধর্মীয় কিছু শিক্ষা দীক্ষা দেওয়া হতো। তাই এখানে বলা হচ্ছে দেখো এখানে আওয়ার্স ওয়াজ এ মিশনারি স্কুল, মানে নেতাজি যে স্কুলে ভর্তি হয়েছিলেন ওই স্কুলটা কিন্তু একটা মিশনারি স্কুল ছিল। মিন্ট প্রাইমারিলি ফর ইউরোপিয়ান অ্যান্ড অ্যাংলো ইন্ডিয়ান বয়েজ অ্যান্ড গার্লস। তো এই স্কুলটা কিন্তু ইউরোপিয়ান এবং অ্যাংলো ইন্ডিয়ান ছেলে মেয়েদের জন্য ছিল। কিন্তু ইউরোপিয়ান বলতে যারা ইউরোপ থেকে এসেছিলো এখানে, তাদের বাচ্চা কাচ্চারা কিন্তু এই স্কুলে পড়তো। আর অ্যাংলো ইন্ডিয়ান বলতে এখানে কী বোঝাচ্ছে ভেবে নাও, ওদের বাবা হচ্ছে ইউরোপিয়ান এবং মা হচ্ছে ইন্ডিয়ান। তো ওই অ্যাংলো ইন্ডিয়ান বাচ্চা কাচ্চারা এবং ইউরোপিয়ান বাচ্চা কাচ্চারা কিন্তু ওই রকম স্কুলে পড়তো। উইথ এ লিমিটেড নাম্বার অফ সিটস, কারণ কি ওখানে খুব কম সংখ্যক কিন্তু সিট থাকতো। অ্যাবাউট 15% ফর ইন্ডিয়ানস, প্রায় কি কতটা, মানে যতগুলো সিট থাকতো পুরো স্কুলে তার মধ্যে 15% কিন্তু থাকতো ভারতীয়দের জন্য সংরক্ষিত। ঠিক আছে, তাই এখানে বলা হচ্ছে না খুব কম সংখ্যক কিন্তু সিট থাকতো ভারতীয় বাচ্চা কাচ্চাদের পড়ার জন্য ওখানে। অল আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স হ্যাড জয়েন দ্য স্কুল। আমাদের সমস্ত দাদা এবং কি দিদিরা এই স্কুলেই কিন্তু জয়েন করেছিল বা যোগ দিয়েছিল, অর্থাৎ ভর্তি হয়েছিল। অ্যান্ড সো আই ডিড, এবং তাই কি আমিও ভর্তি হয়েছিলাম এই স্কুলে। আই ডু নট নো, আমি জানি না, হোয়াই আওয়ার প্যারেন্টস হ্যাড সিলেক্টেড দিস স্কুল। তো নেতাজি এখানে বলছেন যে তিনি নাকি জানেন না কেন তার মা বাবা এই স্কুলটাকে বেছে নিয়েছিল ওইখানে তাকে পড়ানোর জন্য। বাট আই প্রিজুম ইট, কিন্তু আমি এটা বুঝতে পেরেছিলাম যে তাকে কেন ওই স্কুলে ভর্তি করানো হয়েছিল। ওয়াজ বিকজ, এটা ছিল মানে তাকে ভর্তি করানো হয়েছিল কারণ উই উড মাস্টার দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যাতে আমরা কি ওইখানে ভর্তি হয়ে কি ওই ইংরাজি ভাষাটাকে ভালো করে শিখতে পারি। বেটার অ্যান্ড সুনার, ভালো মতো এবং কি দ্রুত শিখতে পারি ওখানে যেন। হ্যাঁ, দেন এলসওয়্যার, অন্য কোনো জায়গার তুলনায়। অ্যান্ড নলেজ অফ ইংলিশ হ্যাড এ প্রিমিয়াম ইন দোজ ডেজ, কারণ ওই সময় মানে ওই সময়গুলোতে কিন্তু ইংরেজি ভাষার কিন্তু খুব দরকার ছিল, মানে ইংরেজি ভাষার গুরুত্ব কিন্তু খুব বেশি ছিল ওই সময়। তাই তার মা বাবা তাকে এই মিশনারি স্কুলে ভর্তি করেছিলেন যাতে তিনি ওইখানে ইংরেজি ভাষাকে ভালো করে রপ্ত করতে পারেন, তার যেন জ্ঞানটা ভালো মতো হয় ওই ভাষাতে। আই স্টিল রিমেম্বার, আমার কিন্তু এখনও মনে আছে কি দ্যাট যে হোয়েন আই ওয়েন্ট টু স্কুল, যখন আমি ওই স্কুলে গিয়েছিলাম, আই হ্যাড জাস্ট লার্ন দ্য ইংলিশ অ্যালফাবেট, তখন কিন্তু আমি কি সবে ইংরাজি বর্ণ সবে শিখেছিলাম। মানে তিনি কিন্তু তখন সবেমাত্র ABCD শিখেছিলেন। অ্যান্ড নো মোর, এর থেকে বেশি কিন্তু আমি কিছু পারতাম না।
হাউ আই ম্যানেজ টু গেট অ্যালং উইদাউট বিং অ্যাবল টু স্পিক এ ওয়ার্ড ইন ইংলিশ বিটস মি নাও। মানে ওইখানে গিয়ে যে আমি কারোর সঙ্গে একটা ইংরাজিতে কথা বলতে পারতাম না তখনও, মানে ওখানে ভর্তি হওয়ার পর, ঠিক আছে, যখন তিনি সবেমাত্র ইংরাজি বর্ণমালা শিখেছিলেন, হ্যাঁ, বাড়িতে, তো সেই সময় তিনি যখন ওই স্কুলে গিয়ে কারোর সঙ্গে ইংরাজিতে কথাবার্তা বলতে পারতেন না, এই ব্যাপারটা কিন্তু কি তাকে এখনও কিন্তু কষ্ট দেয়। আবার টিচার্স ওয়ার অ্যাংলো ইন্ডিয়ানস। আমাদের স্কুলের ওই স্কুলের টিচাররা কিন্তু কেমন ছিল, ওরা কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান ছিল। অ্যাংলো ইন্ডিয়ান বলতে যাদের বাবা হচ্ছে ইউরোপিয়ান এবং মা হচ্ছে ইন্ডিয়ান। অ্যান্ড মোস্টলি লেডিস, বেশিরভাগ কি ওই স্কুলে কিন্তু স্যার নয়, ম্যাডাম কিন্তু ওখানে পড়াতো, অর্থাৎ মহিলা কিন্তু ওখানে বেশি ছিল শিক্ষিকা হিসাবে। উইথ দ্য এক্সেপশন অফ দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য হেডমিস্ট্রেস, শুধুমাত্র ওই স্কুলের যে হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস ছিল ওরা বাদে। মিস্টার অ্যান্ড মিসিস ইয়ং, ঠিক আছে, নামগুলো কিন্তু মনে রাখবে। ওই স্কুলের যে হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস ছিল ওদের নাম কী ছিল? মিস্টার অ্যান্ড মিসেস ইয়ং। হু হ্যাড কাম আউট ফ্রম ইংল্যান্ড, এরা কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান ছিল না কিন্তু, ঠিক আছে, ইনারা কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন না, এরা কিন্তু ইংল্যান্ড থেকে এসেছিলেন, এরা কিন্তু সম্পূর্ণ ছিল ইউরোপিয়ান। তো এখানে বলছে দেখো, মিস্টার অ্যান্ড মিসিস ইয়ং হু হ্যাড কাম আউট ফ্রম ইংল্যান্ড, এরা কিন্তু ইংল্যান্ড থেকে এসেছিল। মোস্ট অফ আওয়ার টিচার্স উই ডিড নট ফ্যান্সি, আমাদের স্কুলের বেশিরভাগ টিচারদের কিন্তু আমরা কি খুব একটা পছন্দ করতাম না। ডিড নট ফ্যান্সি বলতে পছন্দ না করা। সাম লাইক মিস্টার ইয়ং, যে সমস্ত টিচারেরা মিস্টার ইয়ংয়ের মতো হতো, উই ফিয়ার, তাদের কিন্তু আমরা ভয় পেতাম। দো, যদিও উই রেসপেক্টেড, কিন্তু আমরা কি শ্রদ্ধা কিন্তু করতাম, কিন্তু ভয় পেতাম, পছন্দ করতাম না। ফর হি ওয়াজ টু লিবারেল উইথ হিজ কেন, কেন মানে কিন্তু বেত, যেটা দিয়ে আগেকার দিনে টিচাররা মারতো, ঠ্যাঙাতো। তো বলছে এখানে বলছে না দেখো, ফর হি ওয়াজ টু লিবারেল উইথ হিজ কেন, মানে কি স্যাররা কিন্তু ওই সময় খুব স্বাধীনভাবে কিন্তু আমাদেরকে ওই লাঠি দিয়ে বা ওই বেত দিয়ে মারতো। এই জন্য নেতাজির মতো ওখানে যারা পড়তো তারা কিন্তু কি তাদের ভয় পেত, ওদের কিন্তু পছন্দ করতো না। সাম লাইক মিস ক্যারোগান, কেউ কেউ আবার এই মিস ক্যারোগানের মতো হতো, ঠিক আছে। উই টলারেটেড, যাদের কিন্তু আমরা সহ্য করতাম, টলারেট মানে কিন্তু সহ্য করা। আদার্স লাইক মিস এস, অন্যরা আবার কেমন হতো, এই যে মিস এসের মতো। উই পজিটিভলি হেটেড, যাদের আমরা কিন্তু সম্পূর্ণরূপে ঘেন্না করতাম। অ্যান্ড উড ক্রাই হুররে, এবং আমরা চেঁচিয়ে কি বলতাম, হুররে বলতাম। ইফ সি এভার অ্যাবসেন্টেড হারসেলফ, যেদিনকে উনি আসতেন না সেদিন কিন্তু আমরা আনন্দে হুররে বলে চেঁচিয়ে উঠতাম, আনন্দে প্রকাশ করতাম। মিসিস ইয়ং উই লাইকড, যাকে আমরা পছন্দ করতাম, বাট মিস সারা, ঠিক আছে, লরেন্স হু ওয়াজ আওয়ার ফার্স্ট টিচার, যিনি আমাদের প্রথম শিক্ষিকা ছিলেন, ইন দ্য ইনফ্যান্ট ক্লাস, একদম বাচ্চা বয়সের ক্লাসের, উই লাভড, তাই কিন্তু আমরা কি ভালোবাসতাম, পছন্দ করতাম। সি হ্যাড সাচ এ সিম্প্যাথেটিক আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য চাইল্ডস মাইন্ড, কারণ এই যে ভদ্রমহিলা এখানে বলছে না মিস সারা, ইনি কিন্তু বাচ্চাদের যে মনটা তিনি কিন্তু ভালো বুঝতে পারতেন, তিনি কিন্তু খুব সিম্প্যাথেটিক ছিলেন। দ্যাট উই ওয়্যার ইরিজিস্টিভলি কি ড্রন টুয়ার্ডস হার, মানে আমরা কিন্তু তার দিকে কি আকর্ষিত হতাম, মানে তিনি এলে পরেই আমরা তার কাছে যেতাম, তার সঙ্গে কথা বলার চেষ্টা করতাম, মানে তাকে আমরা কিন্তু খুব ভালোবাসতাম, কারণ তিনি নেতাজির মতো ছোট ছোট বাচ্চাদের মাইন্ডটাকে ভালো বুঝতেন এবং তাদের উপরে কি সিম্প্যাথেটিক আচরণ করতেন, তাই তারাও কিন্তু তাকে ভালোবাসত। বাট ফর হার, কিন্তু তার প্রতি বা তার জন্য, আই ডাউটেড ইফ আই উড হ্যাভ গট অন সো ইজিলি অ্যাট এ টাইম হোয়েন আই ওয়াজ আনএবল টু এক্সপ্রেস মাইসেলফ ইন ইংলিশ, মানে এই যে ভদ্রমহিলা মিস সারা, ইনি তো ইউরোপিয়ান ছিলেন, উনি তো বাংলা বুঝতেন না, আর যেহেতু নেতাজি ওই সময় ভালো মতো ইংরেজিতে কথা বলতে পারতেন না বা শিখে উঠতে পারেননি, তার কি মনে হতো, নেতাজির কি মনে হতো যে তিনি তার ফিলিংসটা, তার যে শ্রদ্ধাটা রয়েছে এই মিস সারার প্রতি, সেটা তিনি কি আদৌ তার টিচার মিস সারাকে দেখাতে পারবেন কি না, এই বিষয়ে নেতাজি কিন্তু খুব সন্দেহ হতো, তার ডাউট থাকতো কিন্তু তার মধ্যে, নিজের মধ্যে। দো দ্য মেজরিটি অফ দ্য টিচার্স অ্যান্ড দ্য পিপলস ওয়ার অ্যাংলো ইন্ডিয়ানস, আচ্ছা, মেজরিটি বলতে কিন্তু বোঝাচ্ছে বেশিরভাগ,
আর পিপলস বলতে কিন্তু বোঝাচ্ছে ছাত্রছাত্রীরা অর্থাৎ স্টুডেন্টস। তো এখানে কি বলছে, দো দ্য মেজরিটি অফ দ্য টিচার্স অ্যান্ড পিপলস ওয়ার অ্যাংলো ইন্ডিয়ানস, মানে এই স্কুলের বেশিরভাগ শিক্ষকেরা কিন্তু ছিল কি অ্যাংলো ইন্ডিয়ানস, এবং ছাত্রছাত্রীরাও কিন্তু ছিল অ্যাংলো ইন্ডিয়ানস, এটাই কিন্তু বলা হচ্ছে। দ্য স্কুল ওয়াজ বেসড অন ইংলিশ মডেল, এই স্কুলটা কিন্তু ইংলিশ মডেলের ছিল, অ্যান্ড অন অ্যান্ড রান অন ইংলিশ লাইন্স, এবং কিন্তু ইংরাজি যা যা পদ্ধতি রয়েছে, হ্যাঁ মানে ইংরাজি স্কুলের ক্ষেত্রে যে সমস্ত পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে এখানেও কিন্তু সেই সমস্ত পদ্ধতি অবলম্বন করা হতো। অ্যাজ ফার অ্যাজ ইন্ডিয়ান কন্ডিশনস উড পারমিট, মানে ভারতে যেমনটা মানে ইংরাজি ব্যবহার করা উচিত স্কুলগুলোতে তেমনটাই কিন্তু এই স্কুলে ইংরাজিকে ইউজ করা হতো, মানে ভারতীয় কন্ডিশন অনুযায়ী কিন্তু এখানে ইংলিশটাকে ইউজ করা হতো যাতে ভারতীয় ছাত্রছাত্রীরাও এই স্কুলে পড়তে পারে। দেয়ার ওয়্যার সার্টেন থিংস উই ডিড লার্ন দেয়ার, মানে ওই স্কুলে আমরা কিন্তু বেশ কিছু বিশেষ জিনিস শিখেছিলাম, হুইচ যেগুলো উই উড হ্যাভ মিসড ইন ইন্ডিয়ান স্কুল, যেইগুলো কিন্তু আমরা যদি ইন্ডিয়ান স্কুলে ভর্তি হতাম সেই ক্ষেত্রে আমরা কিন্তু মিস করতাম। দেয়ার ওয়াজ নট দ্যাট আনহেলদি এমফ্যাসিস অন স্টাডিজ হুইচ অবটেন্স ইন্ডিয়ান স্কুলস, মানে যে স্কুলে নেতাজি পড়তেন ওই স্কুলে কিন্তু কোনো রকম কোনো আনহেলদি ব্যাপার ছিল না, যেটা তিনি মনে করতেন ওই সময় ভারতীয় স্কুলগুলোতে হতো বা ছিল। আউটসাইড স্টাডিজ মানে কি পড়াশোনার বাইরেও মোর অ্যাটেনশান ওয়াজ গিভেন, আরও বেশি গুরুত্ব দেওয়া হতো টু ডিপোর্টমেন্ট, ডিপোর্টমেন্ট বলতে কিন্তু বোঝাচ্ছে ব্যবহার, যেটাকে আমরা বলি আচার আচরণ, ঠিক আছে, বিহেভিয়ার। তো ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি কিন্তু ওদের আচার আচরণ ব্যবহারে কিন্তু ডেভেলপমেন্ট করা হতো এই স্কুলে। নিটনেস মানে কি পরিষ্কার পরিচ্ছন্নতা, অ্যান্ড পাংচুয়ালিটি, এবং সবাই যেন সব কাজ ঠিকঠাকভাবে করে ঠিকঠাক সময় করে, এটা কিন্তু ওই স্কুলে দেখা হতো। দ্যান ইজ ডান ইন অ্যান ইন্ডিয়ান স্কুল, যেটা যেটা কিন্তু ভারতীয় স্কুলে খুব একটা দেখা হতো না ওই সময়, তিনি বলেছিলেন। মানে এই যে বিষয়গুলো ডিপোর্টমেন্ট, নিটনেস আর পাংচুয়ালিটি, তার মনে হয়েছিল কি ওই সময় কিন্তু ভারতীয় স্কুলগুলোতে এগুলো দেখা হতো না বা এগুলোর উপরে কাজ করা হতো না, ঠিক আছে, যেটা ইংরাজি স্কুলগুলোতে, যেটা ওই ইংরাজি স্কুলে হতো। ইন দ্য ম্যাটার অফ স্টাডিজ, পড়াশোনার ক্ষেত্রে দ্য স্টুডেন্টস রিসিভড মোর ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন, মানে কি ছাত্রছাত্রীরা কিন্তু ব্যক্তিগত অ্যাটেনশন পেত, মানে হেল্প পেত অ্যাট দ্য হ্যান্ডস অফ দেয়ার টিচার্স, কাদের কাছ থেকে, তাদের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে। মানে এখানে কি বলতে চাওয়া হচ্ছে, যদি কোনো স্টুডেন্টের কোনো বিষয়ে সমস্যা থাকতো সেটা কিন্তু শিক্ষকেরা আলাদা করে তাকে ব্যক্তিগতভাবে কিন্তু ব্যাপারটা সলভ করে দেওয়ার চেষ্টা করতো বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতো, এটা কিন্তু এই স্কুলে হতো। অ্যান্ড দ্য ডেলি ওয়ার্ক ওয়াজ ডান মোর রেগুলারলি, প্রতিদিনের কাজগুলো কিন্তু নিয়ম মাফিক করা হতো, অ্যান্ড সিস্টেমেটিক্যালি, এবং কি ঠিকঠাকভাবে কিন্তু করা হতো, দ্যান ইজ পসিবল ইন ইন্ডিয়ান স্কুল, যেটা কিন্তু ভারতীয় স্কুলে খুব একটা সম্ভব হতো না। দ্য রেজাল্ট ওয়াজ দ্যাট, তো এই সমস্ত বিষয়গুলো করার ফলে বা হওয়ার ফলে কি হতো, প্র্যাকটিক্যালি নো প্রিপারেশান ওয়াজ নিডেড হোয়েন অ্যান এক্সামিনেশন হ্যাড টু বি ফেসড, মানে যখন পরীক্ষা আসতো তখন কিন্তু ছাত্রছাত্রীদের আলাদা করে কোনো প্রিপারেশান নিতে হতো না। কেন হতো না, কারণ আগে থেকেই কিন্তু ওই স্কুলে স্যার এবং ম্যাডামরা কি ছাত্রছাত্রীদের এমন করে তৈরি করে দিতেন, তাদের সমস্যাগুলোকে এমন করে সমাধান করে দিতেন, যার ফলে যাতে কি তাদের কিন্তু যখন পরীক্ষা আসতো তখন কিন্তু এক্সট্রা কোনো ওদের প্রিপারেশন নিতে হতো না। মোরেভার, তার থেকেও বেশি দ্য স্ট্যান্ডার্ড অফ ইংলিশ টট, মানে ওই স্কুলে যে স্ট্যান্ডার্ডে ইংরাজি পড়াশোনা করানো হতো ওয়াজ মাচ হায়ার, সেটা অনেক ভালো ছিল, অনেক বেটার ছিল দ্যান দ্যাট অফ ইন্ডিয়ান স্কুল, ওই সময়কার ভারতীয় স্কুলদের তুলনায়। বাট আফটার গিভিং ডিউ কনসিডারেশন অ্যান্ড ক্রেডিট টু অল দিস, এই যে বিষয়গুলো যেগুলো নেতাজি বললেন, ওই যে ইংলিশ স্কুলের যে সমস্ত অ্যাডভান্টেজগুলো তিনি বললেন, এগুলোকে ভালো বলার পরেও আই ডাউট ইফ আই শুড টুডে অ্যাডভাইস অ্যান ইন্ডিয়ান বয় টু গো টু সাচ স্কুল, মানে তার সন্দেহ হচ্ছে কিন্তু আজও, মানে এত অ্যাডভান্টেজ যেগুলো তিনি ওই ইংলিশ স্কুল থেকে পেয়েছিলেন এগুলোকে গ্রহণ করার পরেও, এগুলোকে ভালো বলার পরেও কিন্তু তার মধ্যে একটা সন্দেহ হচ্ছে। কী সন্দেহ হচ্ছে, যে তিনি আজকে কোনো ভারতীয় ছেলেকে ওই স্কুলে যেতে বলতে পারেন কি না। তার কি মনে হচ্ছে
যে হয়তো ভারতীয় ছেলেরা বা ভারতীয় স্টুডেন্টরা ওই স্কুলে পড়তে পারবে না, তার মনে হচ্ছে ব্যাপারটা। দো দেয়ার ওয়াজ অর্ডার অ্যান্ড সিস্টেম ইন দ্য এডুকেশন, যদিও ওই স্কুলে কি অর্ডার ছিল আর সিস্টেম ছিল। অর্ডার বলতে সব কিছু ঠিকঠাকভাবে হতো, হ্যাঁ, আর সিস্টেম বলতে কী বোঝাচ্ছে, সব কিছু নিয়ম মাফিক হতো, একটা পদ্ধতিকে মেনে হতো। তাই বলছে দো দেয়ার ওয়াজ অর্ডার অ্যান্ড সিস্টেম ইন দ্য এডুকেশন, ওই স্কুলে যে এডুকেশনটা হতো ওর মধ্যে অর্ডার এবং সিস্টেম ছিল, দ্যাট ওয়াজ ইম্পার্টেড, যেটা দেওয়া হতো। দ্য এডুকেশন ইটসেলফ ওয়াজ হার্ডলি অ্যাডাপ্টেড টু দ্য নিডস অফ দ্য ইন্ডিয়ান স্টুডেন্টস, কিন্তু ওখানে যে সমস্ত শিক্ষা দীক্ষা দেওয়া হতো, ওখানে যেরকম এডুকেশনের ধাঁচ ছিল, ওটা কি হয়তো তার মনে হচ্ছে যে ভারতীয় ছাত্রছাত্রীরা কি ওটাকে গ্রহণ করতে পারবে না। এখানে বলছে না হার্ডলি অ্যাডাপ্টেড, এই যে পদ্ধতিটা, যে এই যে পদ্ধতিটা যেটা ওই স্কুলে পালন করা হতো বা মানা হতো, সেটা কি ভারতীয় স্টুডেন্টরা হয়তো গ্রহণ করতে পারবে না। সেই ইনফ্রাস্ট্রাকচার হয়তো ভারতীয় স্টুডেন্টদের মধ্যে নেই, তার মনে হতো। টু মাচ ইম্পর্টেন্স ওয়াজ অ্যাটাচ টু দ্য টিচিং অফ দ্য বাইবেল, ওই স্কুলে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হতো এই বাইবেল পড়ানোর ওপরে কিন্তু, ঠিক আছে। এই যেহেতু বাইবেল হচ্ছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, তাই ওরা কিন্তু এই বাইবেলের ওপরে বেশি গুরুত্ব দিত। অ্যান্ড দ্য মেথড অফ টিচিং ইট ওয়াজ অ্যাজ আনসাইন্টিফিক অ্যাজ ইট ওয়াজ আনইন্টারেস্টিং, এবং তার কি মনে হচ্ছে ওই স্কুলে যে পদ্ধতি অবলম্বন করা হতো ছাত্রছাত্রীদের পড়ানোর ক্ষেত্রে, সেটা কেমন ছিল, সেটা হচ্ছে দেখো আনসাইন্টিফিক মানে অবৈজ্ঞানিক, এবং কি আনইন্টারেস্টিং, যার মধ্যে কোনো ইন্টারেস্ট বা আগ্রহ পাবে না ছাত্রছাত্রীরা। উই হ্যাড টু লার্ন আওয়ার বাইবেল লেসন্স বাই হার্ট, আমাদের কিন্তু ওই বাইবেলের পড়াশোনাগুলো করতে হতো কি মন থেকে, ঠিক আছে। হোয়েদার উই আন্ডারস্টুড এনিথিং অর নট, আমরা সেগুলো বুঝি বা না বুঝি আমাদের কিন্তু তাও পড়তে হতো। নেতাজি তো আর খ্রিস্টান ছিলেন না, তিনি হিন্দু ছিলেন, তো সেই ক্ষেত্রে তার এই সমস্ত বিষয়ে পড়াশোনার ব্যাপারটা একটু অদ্ভুত লাগতো। তার কাছে ব্যাপারটা বোধগম্য না হলেও কিন্তু তাকে কি ব্যাপারটা পড়তে হতো। অ্যাজ ইফ উই ওয়ার সো মেনি প্রিস্ট মেমোরাইজিং দ্য স্যাক্রেড টেক্সট, তার কি বলতো, তারা যেন ওখানে কোনো পুরোহিত, প্রিস্ট মানে কি কোনো পাদ্রী হয়তো, বা কোনো চার্চের হয়তো, বা কোনো চার্চের হেড, তারা যারা এগুলোকে কি এই সমস্ত বিষয়গুলোকে বাইবেলের মনে রাখার চেষ্টা করছে। ইট উড বি নো এক্সাজারেশন ফর মি টু সে, মানে আমি যে কথাটা এবার বলতে যাচ্ছি, ঠিক আছে, তার মধ্যে কিন্তু কোনো বাড়াবাড়ি নেই। এক্সাজারেশন বলতে কী বোঝায়, বাড়াবাড়ি বা কোনো কিছুকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখানোর চেষ্টা করা। তাই তিনি এখানে কি বলছেন, ইট উড বি নো এক্সাজারেশন ফর মি টু সে, মানে আমি যে কথাটা বলতে যাচ্ছি তার মধ্যে কিন্তু কোনো বাড়াবাড়ি নেই। দ্যাট দো উই ওয়ার টট দ্য বাইবেল, যদিও আমাদেরকে পড়ানো হয়েছিল, শেখানো হয়েছিল এই বাইবেলটা, ডে ইন দ্য ডে আউট, মানে কি দিনের পর দিন ধরে যদিও তাদেরকে বাইবেল পড়ানো হয়েছিল বা তাকে বাইবেল পড়ানো হয়েছিল, অ্যান্ড ফর কতদিন ধরে দেখো, অ্যান্ড ফর 7 লং ইয়ার্স, তিনি কিন্তু ওই স্কুলে 7 বছর ধরে কিন্তু বাইবেল পড়েছিলেন। আই কেম টু লাইক দ্য বাইবেল ফর দ্য ফার্স্ট টাইম সেভারাল ইয়ার্স লেটার হোয়েন আই ওয়াজ ইন কলেজ, মানে যখন তিনি কলেজে ভর্তি হলেন বেশ কয়েক বছর পর, তখন কিন্তু তার আস্তে আস্তে কি এই বাইবেলটা ভালো লাগতে শুরু করলো, তখন তিনি কিন্তু বাইবেলের ব্যাপারগুলো বুঝতে শুরু করলেন, তার ব্যাপারটা ভালো লাগতে শুরু করলো। মানে যখন তিনি স্কুলে পড়তেন তখন হয়তো তার এই ব্যাপারটা ভালো লাগতো না, কিন্তু পরবর্তীকালে যখন তিনি কলেজে ভর্তি হলেন তখন তিনি কি বলছেন, তখন তার কিন্তু এই ব্যাপারটা আস্তে আস্তে ভালো লাগতে শুরু করলো। দেয়ার ইজ নো ডাউট দ্যাট দ্য ক্যারিকুলাম, আচ্ছা ক্যারিকুলাম বলতে কিন্তু বোঝাচ্ছে সিলেবাস, ঠিক আছে, বা যে সমস্ত বিষয়গুলো কোনো স্কুলে পড়ানো হয় সেটাকে বলা হয় ক্যারিকুলাম কিন্তু, ঠিক আছে, বা সিলেবাস যেটাকে বলছি। তো বলছি এখানে দেখো, দেয়ার ইজ নো ডাউট দ্যাট দ্য ক্যারিকুলাম ওয়াজ সো ফ্রেমড, মানে ওই স্কুলে যে সিলেবাস ছিল বা যে সমস্ত বিষয়গুলো ওখানে পড়ানো হতো ওগুলো তৈরি হয়েছিল, ঠিক আছে। ওয়াজ সো ফ্রেমড মানে কি, ফ্রেমড মানে গঠন হয়েছিল বা তৈরি হয়েছিল কী করতে, দেখো অ্যাজ টু মেক আস অ্যাজ ইংলিশ, আমাদেরকে ইংরেজ করানোর জন্য, যেন আমরা যেন ইংরেজদের মতো ভাবনা চিন্তা করতে শুরু করে দিই, আমাদেরকে ওখানে ইংরেজ করানোর চেষ্টা করা হতো। নেতাজি কিন্তু এখানে বলছেন, দেখো আবার বলছি, দেয়ার ইজ নো ডাউট দ্যাট দ্য ক্যারিকুলাম ওয়াজ সো ফ্রেমড অ্যাজ টু মেক আস অ্যাজ ইংলিশ, ওই স্কুলে যে সিলেবাস ছিল বা যে সমস্ত বিষয় ওখানে পড়ানো হতো ওগুলোর উদ্দেশ্য কী ছিল,
বা ওগুলো এমন করে তৈরি হয়েছিল যাতে কি আমরা যেন ইংরেজ হতে পারি, ঠিক আছে। ইন আওয়ার মেন্টাল, কোন দিক থেকে? মানসিক দিক থেকে, ঠিক আছে। মেক আপ ইন আওয়ার মেন্টাল মেক আপ অ্যাজ পসিবল, মানে মানসিক দিক থেকে যেন আমরা ইংরেজ হয়ে যেতে পারি যতটা সম্ভব, তেমনটাই কিন্তু ওই স্কুলের সিলেবাস বা সাবজেক্ট ছিল। উই লার্নড মাচ অ্যাবাউট দ্য জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি অফ গ্রেট ব্রিটেন। দেখেছো তো, এই স্কুলে কিন্তু গ্রেট ব্রিটেন সম্পর্কে কিন্তু বেশি পড়ানো হতো, ভূগোলও কিন্তু। যেমনটা আমাদের দেশের ক্ষেত্রে আমরা কি দেখি, এখানে আমরা যে ভূগোল পড়েছি বা পড়ি, এখানে কিন্তু আমরা বেশিরভাগ ভারতীয় কিন্তু যে জিওগ্রাফি রয়েছে সেটাকে কিন্তু পড়ে থাকি। কিন্তু ওই স্কুলে কি পড়ানো হতো? ওই স্কুলে কিন্তু বলছে না হিস্ট্রি, বলছে না দ্য জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি অফ গ্রেট ব্রিটেন, ওই ইংল্যান্ডের ইতিহাস এবং কি ওখানকার যে জিওগ্রাফি রয়েছে সেটা কিন্তু ওই স্কুলে বেশি পড়ানো হতো, বা ওইগুলোই কিন্তু হয়তো পড়ানো হতো। বাট প্রপোর্শনালি লিটল অ্যাবাউট ইন্ডিয়া, কিন্তু ভারতের ব্যাপারটা কিন্তু তুলনামূলকভাবে খুব কম দেখানো হতো বা পড়ানো হতো। অ্যান্ড হোয়েন উই হ্যাড টু নেগোসিয়েট ইন্ডিয়ান নেমস, এবং যখন আমাদেরকে ভারতীয় কোনো জায়গার বা কোনো স্থানের বা কোনো বিষয়ের নাম বলতে বলা হতো বা উচ্চারণ করতে বলা হতো, উই ডিড সো অ্যাজ ইফ উই ওয়ার ফরেনার্স, আমরা ওটাকে কেমন করে করতাম? আমরা ওইগুলোকে কেমন করে উচ্চারণ করতাম বা ওগুলোর নাম কেমন করে বলতাম যেন আমরা যেন বিদেশি। মানে ওই স্কুলে পড়তে পড়তে নেতাজি এবং নেতাজির মতো অন্যান্য ভারতীয় বাচ্চারা বা ছাত্রছাত্রীরা এমন হয়ে গেছিল যে ওরা বিদেশি বিষয়গুলোকে ভালো করে শিখে ফেলেছিল ভারতীয় বিষয়গুলোর তুলনায়। তাই যখন ওনাদেরকে ভারতীয় বিষয়ে কোনো প্রশ্ন করা হতো তখন কিন্তু ওনারা কিন্তু সেইভাবে ফ্লুয়েন্টলি বলতে পারতেন না। মানে ওনাদের কথাবার্তা এবং জ্ঞান শুনে কি মনে হতো যে ওনারা যেন বিদেশি, মানে ভারতের ইতিহাস বা ভারতের জিওগ্রাফি সম্পর্কে ওনাদের কিন্তু কোনো ধারণা সেভাবে ছিল না, যতটা গ্রেট ব্রিটেনের হিস্ট্রি এবং জিওগ্রাফির ওপরে ওনাদের ধারণা বা জ্ঞান ছিল, এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। উই স্টার্টেড আওয়ার ল্যাতিন ডিক্লেনশনস। আচ্ছা, ল্যাতিন ডিক্লেনশন বলতে কিন্তু বোঝাচ্ছে ল্যাতিনের কিছু ওয়ার্ড, মানে ল্যাতিনের গ্রামারে যে সমস্ত ওয়ার্ড ইউজ করা হয়ে থাকে সেই ওয়ার্ডের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। মানে তারা ওই বিদ্যালয়ে যে সমস্ত বিষয়গুলো পড়তো তার মধ্যে কিন্তু ল্যাতিনও ওয়ার্ড ছিল, ঠিক আছে। যেমন কি বলছে বোনাস, বোনা, বোনাম, এই ধরনের ওয়ার্ড কিন্তু ওখানে থাকতো। রাদার আর্লি, মানে আমরা কিন্তু এই ওয়ার্ডগুলো খুব দ্রুত বা খুব শীঘ্র পড়ে ফেলেছিলাম, ঠিক আছে। কোথায়? ওই স্কুলে। অ্যান্ড ডিড নট হ্যাভ টু বি বদার্ড অ্যাবাউট আওয়ার সংস্কৃত ডিক্লেনশনস, ঠিক আছে। মানে সংস্কৃতের যে সমস্ত ওয়ার্ড রয়েছে, যেমন বলছে গাজা, গাজো, গাজা, ঠিক আছে, যেগুলো আমরা সংস্কৃতে পড়েছি, তোমরা পড়েছো যখন তোমরা ক্লাস 7-8 পড়তে। তো ওই ক্লাস 7-8 যখন আমরা সংস্কৃত ওয়ার্ডগুলো পড়তাম ওই সময় কিন্তু নেতাজি ওই স্কুলে এই ল্যাতিন ওয়ার্ডগুলো পড়তেন, ঠিক আছে। এই ওয়ার্ডগুলো পড়তেন ওখানটায়, ঠিক আছে। এগুলো বলছে এখানে। টিল উই হ্যাড লেফট দ্য পিই স্কুল, যতদিন না পর্যন্ত আমরা এই পিই স্কুল ত্যাগ করলাম ততদিন কিন্তু আমাদের কি এই সমস্ত ল্যাতিন ওয়ার্ডই কিন্তু ওখানে পড়তে হতো, এই সংস্কৃত ওয়ার্ডের পরিবর্তে। তারপরে কি বলছে, হোয়েন ইট কেম টু মিউজিক, যখন মিউজিকের ব্যাপারটা এলো, মানে যখন ওই স্কুলে মিউজিক শেখানো হতো, উই হ্যাড টু ট্রেন আওয়ার ইয়ার্স টু, আমাদের কানগুলোকে ট্রেন করতে হতো, প্রশিক্ষিত করতে হতো কি শুনতে? ডু, রে, মি, ফা, এই সমস্ত ওয়ার্ডগুলোকে বা নোটগুলোকে উচ্চারণ করে বা শুনে শুনে, ঠিক আছে। অ্যান্ড নট টু সা, রে, গা, মা, এগুলো তো আমাদের ভারতে শেখানো হয়ে থাকে, ওই স্কুলে কিন্তু এগুলো শেখানো হতো না। ওই স্কুলে কিন্তু এই যে ডু, রে, মা, ফা, এগুলো কিন্তু করতে বলা হতো। ওখানকার স্টুডেন্টসরা কিন্তু এইগুলো করতো, সা, রে, গা, মা, এগুলো কিন্তু ওরা শিখতো না ওখানে। দ্য রিডার্স কন্টেন্ট স্টোরিজ, ওইখানকার যে পঠন পাঠন বিষয়গুলো ছিল, মানে ওইখানকার যে সমস্ত বিষয় পড়ানো হতো সেখানে কি থাকতো? স্টোরিজ থাকতো, গল্প থাকতো, আর কি অ্যানেকডটস, শর্ট ইন্টারেস্টিং স্টোরিজ, মানে ছোটোখাটো মজাদার গল্প থাকতো কিন্তু।
ফ্রম ইংলিশ হিস্ট্রি, এগুলো কোত্থেকে নেওয়া হতো? দেখো ইংরেজদের যে ইতিহাস রয়েছে সেখান থেকে, আর কি অর ফেয়ারি টেলস, অথবা কি কোনো ফেয়ারি টেলস থেকে নেওয়া হতো, হুইচ আর কারেন্ট ইন ইউরোপ, যেগুলো ওই সময় ইউরোপে খুব চলতো, সেই সমস্ত বিষয় কিন্তু ওই সমস্ত স্কুলে পড়ানো হতো। অ্যান্ড দেয়ার ওয়াজ নট এ ওয়ার্ড ইন দেম অফ ইন্ডিয়ান অরিজিন, ওই সমস্ত বইয়ে কিন্তু কোনো ভারতীয় ওয়ার্ড থাকতো না। ঠিক আছে, নেতাজি কিন্তু এখানে এই সমস্ত বিষয়গুলো বলছেন। নিডলেস টু অ্যাড, এখানে বলার কোনো প্রয়োজনই নেই বা দরকার নেই কি, নো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ওয়াজ টট, ওই স্কুলে কিন্তু কোনো ভারতীয় ভাষা পড়ানো হতো না। ঠিক আছে, ভারতীয় ল্যাঙ্গুয়েজ কিন্তু ওই স্কুলে পড়ানো হতো না। অ্যান্ড সো উই নেগলেক্টেড আওয়ার মাদার টাং অল টুগেদার, যার ফলে কী হলো, আমরা কিন্তু সম্পূর্ণরূপে আমাদের মাতৃভাষাকে নেগলেক্ট করেছিলাম। আনটিল, যতদিন না উই জয়েন্ট অ্যান ইন্ডিয়ান স্কুল, যতদিন নাকি আমরা একটা ভারতীয় স্কুলে ভর্তি না হয়েছিলাম, ততদিন পর্যন্ত নেতাজি এবং তার মতো স্টুডেন্টরা কি ভারতীয় ভাষা বা ভারতীয় বিষয়গুলোকে নেগলেক্ট করে চলতো। ইট উড বি রং টু কনক্লুড ফ্রম দ্য অ্যাভোভ দ্যাট উই ওয়ার নট হ্যাপি অ্যাট স্কুল, মানে এতক্ষণ ধরে আমরা যে সমস্ত বিষয়গুলো পড়লাম, তো সেইগুলো থেকে এই সিদ্ধান্তে আসাটা ভুল হবে যে কি আমরা স্কুলে খুশি ছিলাম না। নেতাজি বলছেন, মানে তিনি যে এতক্ষণ ধরে যে কথাগুলো বললেন আমাদেরকে, সেগুলো থেকে এই সিদ্ধান্তে আসাটা ভুল হবে যে কি তারা ওই স্কুলে খুশি ছিল না। ঠিক আছে, দেখো তারপরে কি বলছে। অন দ্য কন্ট্রারি, অন্যদিকে ডিউরিং দ্য ফার্স্ট ফিউ ইয়ার্স, প্রথম কিছু বছর, উই আর নট কনসাস, আমরা জানতামই না অ্যাট অল, একবারই কি, দ্যাট দ্য এডুকেশান ইম্পার্টেড, মানে ওই স্কুলে যে শিক্ষাটা দেয়া হতো, ইম্পার্টেড মানে দেয়া হতো, ওয়াজ নট সুইটেড টু ইন্ডিয়ান কন্ডিশনস, যেটা কি ভারতীয় কন্ডিশন অনুযায়ী অনুপযুক্ত, মানে ওই স্কুলে যে সমস্ত বিষয় পড়ানো হতো, যে পদ্ধতি অবলম্বন করা হতো, ওগুলো কিন্তু ভারতীয়দের উপরে কিন্তু উপযুক্ত নয়, মানে ভারতীয় স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু ওগুলো উপযুক্ত নয়। সেটা কিন্তু নেতাজি প্রথম বুঝতে পারেননি, কিন্তু পরবর্তীকালে তিনি কিন্তু ব্যাপারটা বুঝতে পারেন। উই এগারলি লার্ন, মানে কি আমরা আগ্রহের সঙ্গে শিখেছিলাম, হোয়াট এভার কেম আওয়ার ওয়ে, যা কিছু আমাদেরকে শেখানো হয়েছিল। ইন দ্য ফেল কমপ্লিটলি ইন দ্য লাইন উইথ দ্য স্কুল সিস্টেম, এবং কি স্কুলের যে সিস্টেমটা পালন করা হতো সেই সিস্টেম অনুযায়ী কিন্তু আমরা চলেছিলাম। অ্যাজ দ্য আদার পিপলস ডিড, যেমনটা অন্যান্য স্টুডেন্টরা করতো। দ্য স্কুল হ্যাড এ রেপুটেশন, ওই স্কুলের কিন্তু একটা সুনাম ছিল, কেন, ফর টার্নিং আউট ওয়েল বিহেভড বয়েজ অ্যান্ড গার্লস, যে কি ওই স্কুলটা কিন্তু ভালো ব্যবহারযুক্ত বা ভালো আচরণযুক্ত ছেলে মেয়েদের তৈরি করতো। ঠিক আছে, অ্যান্ড উই ট্রাই টু লিভ আপ টু ইট, এবং আমরা কি ওইটাকে মেনেই চলতাম। মানে নেতাজি যে স্কুলে পড়তেন সেই স্কুলের কিন্তু বেশ নাম ছিল, কি জন্য, যে ওই স্কুল থেকে ছাত্রছাত্রীরা ভালো আচরণ শিখে বেরোতো, এর জন্য কিন্তু এই স্কুলটার একটা ভালো নাম ছিল। আওয়ার প্যারেন্টস, আমাদের মা বাবারা, আই থিঙ্ক, আমার মনে হয়, ওয়ার অন দ্য হোল স্যাটিসফাইড, ওরাও কিন্তু খুব সন্তুষ্ট ছিল উইথ আওয়ার প্রোগ্রেস, আমাদের এই উন্নতি দেখে। এখানে উন্নতি বলতে কি বোঝানো হচ্ছে, যে নেতাজি এবং তার মতো ছাত্রছাত্রীরা কি ভালো আচরণ শিখছে, নিয়ম মেনে কাজ করছে। ঠিক আছে, এই ব্যাপারটা। উইথ দ্য স্কুল অথরিটিস আওয়ার স্টক ওয়াজ হাই, মানে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে নেতাজি এবং তার মতো স্টুডেন্টদের কিন্তু একটা ভালো সম্পর্ক ছিল, কেন, দেখো, বিকজ দ্য মেম্বার্স অফ আর ফ্যামিলি ওয়ার জেনারেলি অ্যাট দ্য টপ ইন হুইচ এভার ক্লাস দে হ্যাপেন টু বি, মানে ব্যাপারটা কি বলছে, ওই স্কুলে কিন্তু সাধারণ ঘরের ছেলেমেয়েরা পড়তো না, বেশ সম্ভ্রান্ত এবং ধনী ঘরের ছেলেমেয়েরা কিন্তু পড়তো, যার ফলে এই সমস্ত ঘরের ছেলে মেয়েদের মা বাবার সঙ্গে এই স্কুল কর্তৃপক্ষের একটা ভালো সুসম্পর্ক সৃষ্টি হয়েছিল। ওরা জানতো যে এই ছেলেমেয়েরা ভালো ঘর থেকে বিলং করে, হাই ক্লাস থেকে ওরা বিলং করছে, তো সেই ক্ষেত্রে স্কুল অথরিটির সঙ্গে কিন্তু নেতাজি এবং তার মতো ছাত্রছাত্রীদের মা বাবার সাথে একটা ভালো সম্পর্ক এখানে ছিল, এটা কিন্তু নেতাজি আমাদেরকে এখানে বললেন। দেখো তারপরে কি বলছে। স্পোর্টস ন্যাচারালি কেম ইন ফর সাম অ্যামাউন্ট অফ অ্যাটেনশন, তো স্পোর্টস মানে কিন্তু এখানে হচ্ছে খেলাধুলা, তো এই স্কুলে যে খেলাধুলাটা হতো ওটা কিন্তু জাস্ট অ্যাটেনশন পাওয়ার জন্য কিন্তু হতো ওখানে। ঠিক আছে, বাট নট অ্যাজ মাচ অ্যাজ ওয়ান উড এক্সপেক্ট ইন এ স্কুল রান অন ইংলিশ লাইন্স,
কিন্তু ইংরেজি ধারায় প্রচলিত স্কুলে যতটা আশা করা যায় ততটা কিন্তু খেলাধুলা কিন্তু ওখানে হতো না। যেহেতু স্কুলটা ইংরেজদের নিয়মকানুন অনুযায়ী চলতো, তাই অনেকেই আশা করতো কি হয়তো এই স্কুলে বেশি খেলাধুলা হবে, হ্যাঁ, স্পোর্টস বেশি দেখা দেবে। কিন্তু এই স্কুলে সেরমটা কিন্তু খেলাধুলা হতো না। দ্যাট ওয়াজ প্রবাবলি ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট, এটা কেন হতো দেখো, আওয়ার হেডমাস্টার ওয়াজ নট মাচ অফ এ স্পোর্টসম্যান হিমসেলফ। কারণ আমাদের স্কুলে যে হেডমাস্টার ছিলেন তিনি একজন স্পোর্টসম্যান ছিলেন না, তাই হয়তো স্কুলে সেইভাবে স্পোর্টস বা খেলাধুলা হতো না। হি ওয়াজ এ ইউনিক পার্সোনালিটি, মানে কি তার কিন্তু একটা বিশেষ ইউনিক মানে অদ্বিতীয় কিন্তু একটা ব্যক্তিত্ব ছিল। ইন মেনি ওয়েজ, অনেক দিক থেকে। অ্যান্ড স্ট্রং উইল্ড, তার কিন্তু দৃঢ় ইচ্ছা শক্তিও ছিল। তার ব্যক্তিত্ব যেমন ছিল ইউনিক, এবং তার সঙ্গে সঙ্গে কি তার কিন্তু একটা দৃঢ় ইচ্ছা শক্তি ছিল। অ্যান্ড দ্য স্ট্যাম্প অফ হিজ ক্যারেক্টার ওয়াজ ভিজিবল এভরিওয়্যার, এবং তার যে চরিত্র যে তকমাটা, হ্যাঁ, বা পরিচয়টা, ওটা কিন্তু সব জায়গায় দেখা যেত। উইদিন দ্য প্রিসেন্টস অফ দ্য স্কুল, মানে স্কুল চত্বরের বা স্কুলের সীমানা বরাবর যে এলাকাটা রয়েছে সব জায়গায় কিন্তু সবাই জানতো যে এই স্কুলের হেডমাস্টার মশাই কেমন, তার চরিত্র কেমন। হি ওয়াজ এ স্টার্ন মানে কিন্তু কঠোর। ডিসিপ্লিনারিয়ান মানে কি তিনি কিন্তু খুব নিয়ম মেনে কাজ করতেন, ঠিক আছে। অ্যান্ড এ গ্রেট স্টিকার ফর গুড বিহেভিয়ার, এবং তার কিন্তু ব্যবহার খুব ভালো ছিল। সবাই কিন্তু এটা জানতো। তিনি কে ছিলেন? তিনি যেমন ছিলেন স্টার্ন ডিসিপ্লিনারিয়ান, তার সঙ্গে সঙ্গে কি অ্যান্ড এ গ্রেট স্টিকার ফর গুড বিহেভিয়ার, সবাই তাকে জানতো যে তিনি কিন্তু খুব ভালো ব্যবহারযুক্ত একজন মানুষ। ইন দ্য প্রোগ্রেস রিপোর্ট, আচ্ছা এখানে প্রোগ্রেস রিপোর্ট বলতে কিন্তু বোঝা যাচ্ছে রেজাল্ট। দেখো, ইন দ্য প্রোগ্রেস রিপোর্ট মার্কস ওয়ার গিভেন, ওই রেজাল্টে নম্বর দেওয়া হতো। নট অনলি ফর দ্য ডিফারেন্ট সাবজেক্টস, বিভিন্ন বিষয়ের উপর কিন্তু নম্বর দেওয়া হতো না শুধুমাত্র, তাহলে পরে বাট অলসো ফর, কিন্তু নম্বর দেওয়া হতো দেখো কী জন্য, দেখো 1 নম্বরে কী বলছে, কন্ডাক্ট মানে আচরণ, একটা ছাত্র বা ছাত্রীর আচরণ কেমন স্কুলে তার উপরেও কিন্তু তাকে নম্বর দেওয়া হতো ওই রেজাল্টে। ডিপার্টমেন্ট, তার ব্যবহার আচরণ কেমন তার উপরেও কিন্তু নম্বর দেওয়া হতো। নিটনেস, সে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন তার উপরেও কিন্তু নম্বর দেওয়া হতো। আর কি পাংচুয়ালিটি, সে প্রত্যেকটা কাজ কেমন পাংচুয়ালি করছে তার উপরেও কিন্তু নাম্বার দেওয়া হতো। No wonder therefore that the boys and the girls turned out were well mannered, এতে কোনো সন্দেহ নেই এই সমস্ত কারণের জন্যই কি এই স্কুলের ছাত্রছাত্রীরা বা ছেলেমেয়েরা কি ভালো ম্যানার্ড মানে কি ভালো আচরণকারী হয়ে কিন্তু এখান থেকে বেরোতো, ঠিক আছে। এই ফর মিসবিহেভিয়ার অর ইনডিসিপ্লিন, যদি কোনো ছাত্রছাত্রী মিসবিহেভ করতো বা কেউ যদি ডিসিপ্লিন না মানতো সেই ক্ষেত্রে দেখো কী হতো, বয়েজ ওয়ার লাইবেল টু বি ফ্লগড উইথ এ কেন, ছেলেদের কিন্তু কি যে কেন মানে কি বেত দিয়ে ঠেঙানো হতো বা মারা হতো। ফ্লগ মানে কিন্তু মারা, ঠিক আছে। বাট অনলি 2 অফ দ্য টিচার্স হ্যাড দিস অথরিটি, কিন্তু কি ওই স্কুলে যে কজন শিক্ষক শিক্ষিকা ছিল তার মধ্যে শুধুমাত্র 2 জনেরই কিন্তু ওই লাঠি দিয়ে মারার অধিকার ছিল, সবাই কিন্তু মারতে পারতো না, ঠিক আছে। 2 জনের কিন্তু অধিকার ছিল যে তারাই শুধুমাত্র লাঠি দিয়ে বা বেত দিয়ে বা কেন দিয়ে মারতে পারবে। দ্য হেডমাস্টার অ্যান্ড হিজ ওর দি স্পাউস মানে কিন্তু স্ত্রী, হ্যাঁ, হেডমাস্টার এবং তার স্ত্রী, স্পাউস মানে কিন্তু হেডমাস্টারের স্ত্রীকে বলা হচ্ছে। হেডমাস্টার মশাই এবং তার স্ত্রীর এই অধিকারটা ছিল, কি অধিকার ছিল, যে তারাই শুধুমাত্র ছেলেদের ওই কেন দিয়ে মারতে পারতো, ঠিক আছে। এই দেখো তারপরে কি বলছে, মিস্টার ইয়ং হ্যাড সেভারাল ইডিওসিনক্রেসিস, মানে আচ্ছা ইডিওসিনক্রেসিস বলতে কিন্তু বোঝাচ্ছে অদ্ভুত অস্বাভাবিক বৈশিষ্ট্য, ঠিক আছে। হাউএভার, যাই হোক, অ্যান্ড মেনি ওয়ার দ্য জোকস উই উড হ্যাভ অ্যাট হিজ এক্সপেন্সেস, যার ফলে কী হতো আমরা কিন্তু তার ব্যবহার দেখে বা বুঝে খুব মজা করতাম। মানে এই যে মিস্টার ইয়ং তার ব্যবহারগুলো কিন্তু একটু অদ্ভুত হতো, অর্থাৎ এই যে মিস্টার ইয়ং তার কিন্তু কিছু অদ্ভুত ব্যবহার বা আচরণ ছিল যেগুলো দেখে নেতাজি এবং তার মতো স্টুডেন্টরা কিন্তু মজা পেত বা মজা করত। হি হ্যাড অ্যান এল্ডার ব্রাদার, এই যে মিস্টার ইয়ং তার কিন্তু একজন বড় ভাই ছিল। এ ব্যাচেলার, ইনি কিন্তু ছিলেন অবিবাহিত। অ্যান্ড এ মিশনারি, তিনি কিন্তু একজন ধর্ম প্রচারকও ছিলেন।
উইথ এ ভেনারেবল বিয়ার্ড, তার কিন্তু একটা বেশ বড় সড়ো ধরনের দাড়িও ছিল। হু ওয়াজ এক্সিডিংলি ফন্ড অফ চিলড্রেন, উনি কিন্তু বাচ্চাদের খুব পছন্দ করতেন। এক্সিডিংলি মানে মানে মাত্রা অতিরিক্ত, মানে মাত্রা অতিরিক্ত, ঠিক আছে, এটা বলছে। অ্যান্ড উড লাভ টু প্লে উইথ দেম, এবং তিনি কিন্তু বাচ্চাদের সঙ্গে খেলতে ভালোবাসতেন। টু ডিস্টিংগুইশ আওয়ার হেডমাস্টার ফ্রম হিজ এল্ডার ব্রাদার, আমাদের হেডমাস্টার মশাইকে তার যে ভাই, এই যেখানে বলা হলো এখানটাতে, তার ভাইয়ের থেকে আমাদের হেডমাস্টার মশাইকে আলাদা করার জন্য উই নিক নেমড হিম, আমরা কিন্তু ওই ভাইটাকে একটা নিক নেম দিলাম, ঠিক আছে, কি দেখো, ইয়ং ইয়ং। নেতাজি এবং তার মতো ছাত্রছাত্রীরা এই ভদ্রলোককে একটা নিক নেম দিল, কি, ইয়ং ইয়ং। দ্য ল্যাটার বিং কল্ড ওল্ড ইয়ং, ল্যাটার বলতে এই যে মিস্টার ইয়ং, তাকে বলা হতো কিন্তু ওল্ড ইয়ং, ঠিক আছে। আর তার দাদাকে যে বলা হচ্ছে এখানটাতে, তার কিন্তু নাম দেওয়া হলো এখানে দেখো ইয়ং ইয়ং, ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে। মিস্টার ইয়ং ইয়ং ওয়াজ ভেরি সেন্সিটিভ, এই যে ভদ্রলোক, ঠিক আছে, ইনি কিন্তু খুব সেন্সিটিভ ছিলেন, মানে খুব স্পর্শকাতর ছিলেন। কার প্রতি? টু কোল্ড, ঠান্ডার প্রতি। ইভেন অন এ ওয়ার্ম ডে, এমনকি একটা গরমের দিনে, তিনি কী করতেন, শাট দ্য উইন্ডো, তিনি জানলাগুলো বন্ধ করে দিতেন নিজের ঘরে। লিস্ট, যাতে না দ্য ড্রট শুড কাম ইন, যাতে নাকি বাইরের যে উত্তাপ, যে তাপ, যে খরা, ওটা যেন তার ঘরে না চলে আসে। মানে ওই ভদ্রলোক কিন্তু ঠান্ডা এবং খুব গরম এটাকে কিন্তু খুব একটা পছন্দ করতো না। তার ত্বক বা তিনি কিন্তু খুব সেন্সিটিভ ছিলেন এই ঠান্ডা এবং গরমের প্রতি। হি উড ফ্রিকুয়েন্টলি ওয়ার্ন আস, তিনি কিন্তু মাঝে মধ্যে আমাদেরকে সাবধান করে দিতেন। অ্যাবাউট দ্য রিস্ক অফ ক্যাচিং কোল্ড, যে ঠান্ডা লেগে যেতে পারে এই ব্যাপারে। অ্যান্ড গেটিং কলেরা দেয়ার ফ্রম, এবং এখান থেকে কি কলেরা পর্যন্ত হয়ে যেতে পারে, মানে এই বিষয়গুলোতে ওই ভদ্রলোক কিন্তু আমাদেরকে সাবধান করে দিতেন মাঝে মধ্যেই। ইফ হি এভার ফেল্ট আউট অফ সর্টস, মানে কি, তার যদি কখনো মনে হতো যে তার শরীর খারাপ হয়েছে বা এই যে রোগগুলো তার হচ্ছে বা হওয়ার কোনো সিমটম তিনি পাচ্ছেন, তখন তিনি কী করতেন, দেখো, হি উড টেক সাচ এ স্টিফ ডোজ অফ কুইনাইন, তখন কি তিনি কুইনাইনের ডোজ নিতেন। এটা কিন্তু এক ধরনের ওষুধ। অ্যাজ উড মেক হিম অলমোস্ট ডিফ, যেটা কী করতো, ওনাকে প্রায় তাকে কিন্তু বধির করে দিত। তো এখানে দেখো বলছে যে কুইনাইন, এটা কিন্তু ম্যালেরিয়া রোগ উপশমের জন্য ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে, ম্যালেরিয়া এই জাতীয় রোগের জন্য, বা জ্বর যেটা হয়ে থাকে সেই ধরনের ব্যাধির জন্য কিন্তু কুইনাইন ইউজ করা হয়ে থাকে। আফটার হি হ্যাড লিভ 20 ইয়ার্স ইন দ্য কান্ট্রি, এই দেশে 20 বছর ধরে থাকার পরেও হি কুড স্পিক হার্ডলি এ ওয়ার্ড ইন দ্য লোকাল ডায়ালেক্ট, তিনি কিন্তু স্থানীয় ভাষায় একটা ওয়ার্ডও কিন্তু বলতে পারতেন না। অ্যান্ড নেভার কেয়ার্ড টু গো ইন ফর সাইট সিং, তিনি কিন্তু কখনও ইচ্ছাও প্রকাশ করতেন না যে আশেপাশে জায়গাটা দৃশ্য দেখার জন্য। অর ট্যুরিং, বা তিনি ঘুরে দেখতেও চাইতেন না যে আশেপাশের জায়গাটা কেমন রয়েছে, কীরকম জায়গা, কেমন দৃশ্য, হ্যাঁ, সেগুলো তিনি কিন্তু দেখতে চাইতেন না। ইফ দ্য কেয়ারটেকার ফরগেট টু পুট সামথিং অন হিজ টেবিল, মানে তিনি যে টেবিলে বসতেন বা খাওয়া দাওয়া করতেন, সেই টেবিলে যদি ওই কেয়ারটেকার বলতে এখানে কিন্তু ভালো কথায় বলতে গেলে পরে তত্ত্বাবধায়ক, ঠিক আছে। তো ইফ দ্য কেয়ারটেকার ফরগেট টু পুট সামথিং অন হিজ টেবিল, যদি কেয়ারটেকার তার টেবিলে কোনো কিছু দিতে ভুলে যেত, মিস্টার ইয়ং উড রিং ফর হিম, মিস্টার ইয়ং কী করতেন, ওকে ডাকার জন্য ঘন্টি বাজাতেন। ওই কেয়ারটেকারকে তিনি কিন্তু নাম ধরে ডাকতে পারতেন না, কারণ কেয়ারটেকারের নামটা তো স্থানীয় ভাষায় হতো, আর তিনি তো স্থানীয় ভাষায় একটা ওয়ার্ডও উচ্চারণ করতে পারতেন না, সেই জন্য তিনি কিন্তু ঘন্টি বাজিয়ে বা বেল বাজিয়ে ওই কেয়ারটেকারকে ডাকতেন। পয়েন্ট আউট টু দ্য থিং ওয়ান্টেড, এবং তিনি কিন্তু ইশারা করে বলতেন বা পয়েন্ট আউট করতেন কি, যে তার কি প্রয়োজন। বাট আনএবল টু স্কল্ড হিম, তিনি কিন্তু তাকে বকতেও পারতেন না। কাকে? এই যে কেয়ারটেকারকে, যে ভুল করেছিল, তাকে তিনি কিন্তু বকতেও পারতেন না ইন দ্য লোকাল ডায়ালেক্ট, স্থানীয় ভাষায়। তিনি তো স্থানীয় ভাষায় কথা বলতেই পারতেন না, তাই তিনি যে ওই যে লোকটা কেয়ারটেকারকে কোনোভাবে বকতেও পারতেন না। would content himself with glaring at him and then muttering, তিনি কী করতেন, তিনি নিজেকে সন্তুষ্ট করতেন কীভাবে, ওই লোকটির দিকে একভাবে তাকিয়ে বা রেগে রেগে তাকিয়ে, এবং কি নিজের মনের মধ্যে বিড়বিড় করার মধ্যে দিয়ে তিনি সন্তুষ্ট থাকতেন। কী করবেন, কথা বলতে পারছেন না স্থানীয় ভাষাতে, আর যে কেয়ারটেকার সে তো স্থানীয়, তাকে তিনি যদি ইংরাজিতে কিছু বলেন, সে কেয়ারটেকার তো কিছুই বুঝবেন না,
ঠিক আছে, সেই জন্য তিনি কিছু বলতেও পারতেন না, চুপ করে থাকতেন এবং কি মনে মনে ওই বিজ করতেন বা মনে মনে কিছু একটা বলতেন, এই আর কি। অল দিস অট টু হ্যাভ বিন ডান বিফোর। তিনি কি বলতে চাইতেন যে এই যা কিছু এগুলো যেন আগে আগে হয়ে যায়, মানে তার আসার আগেই যেন টেবিলে সব কিছু চলে আসে, তাকে যেন এখানে এসে দেখতে না হয় যে কোনো কিছু বাকি রয়েছে বা কোনো কিছু দেওয়া হয়নি। তিনি এইটা ওই যে কেয়ারটেকারকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেন তার দৃষ্টির মধ্যে দিয়ে বা তার ভাবের মধ্যে দিয়ে। এখানে বলছে না, অল দিস অট টু হ্যাভ বিন ডান বিফোর। তিনি কিন্তু এই যে কথাটা বলতে চাইতেন, কি কথাটা, যে সব কিছু যেন আগে থেকেই হয়ে যায়, তার আসার পর যেন কোনো কিছু বাকি না থাকে। ইফ এ মেসেঞ্জার ব্রট ইন এ লেটার, যদি কোনো মেসেঞ্জার কোনো চিঠি নিয়ে আসতো, অ্যান্ড মিস্টার ইয়ং ওয়ান্টেড টু আস্ক হিম টু ওয়েট, এবং মিস্টার ইয়ং ওই লোকটিকে যদি দাঁড়াতে বলতেন, অপেক্ষা করতে বলতে চাইতেন, হি উড রান আপ টু হিজ ওয়াইফ। এখানে কিন্তু হি বলতে নেতাজির স্কুলের যে হেডমাস্টার মশাই ছিলেন মিস্টার ইয়ং, তার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। এখানে হি বলতে কিন্তু তার যে দাদা ছিল, ওই যে ব্যাচেলার দাদা, তার কথা কিন্তু এখানে বলা হচ্ছে না, ঠিক আছে, তোমরা কিন্তু ঘুলিয়ে ফেলো না। তো বলছে এখানে দেখো, হি উড রান আপ টু হিজ ওয়াইফ, তখন তিনি কি করতেন, তখন তিনি তার স্ত্রীর কাছে দৌড়ে যেতেন। কেন? গেট দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম হার, তার স্ত্রীর কাছ থেকে সঠিক ওয়ার্ডটা তিনি জেনে আসতেন যে কি বলতে হবে। ওই যে মানে যে নিয়ে এসছে না, ওই যে মেসেঞ্জার, হ্যাঁ, তাকে তিনি কি কথা বলবেন, কি কথা বলা উচিত ওইখানে, ওটা জানার জন্য তিনি কি করতেন, তার স্ত্রীর কাছে দৌড়ে যেতেন, অ্যান্ড গো অন রিপিটিং দেম টিল হি ওয়াজ অ্যাবল টু কাম আউট অ্যান্ড থ্রো দেম অ্যাট দ্য ম্যান। আচ্ছা, এইখানটা একটু বুঝবে, হ্যাঁ, মানে এই যে মিস্টার ইয়ং যখন তার স্ত্রীর কাছে যেতেন, যে কি জানতে যে ওই পোস্টম্যানকে কি বলতে হবে। পোস্টম্যান তো স্থানীয় লোক ছিল, সে তো ইংরাজি বুঝতো না, তো মিস্টার ইয়ং তার স্ত্রীর কাছে যেতেন জানতে যে পোস্টম্যানকে মানে স্থানীয় ভাষায় কি বলতে হবে। তো তার স্ত্রী যে কথাগুলো তাকে বলতেন যে ওই পোস্টম্যানকে গিয়ে বলো, সেগুলো মিস্টার ইয়ং কী করতো, ওগুলো তিনি কিন্তু আওড়াতে আওড়াতে আসতেন, মানে কি মনে মনে রিপিট করতে করতে আসতেন, যতক্ষণ না তিনি ওই যে পোস্টম্যানের কাছে এসে নিয়ে ওগুলোকে পোস্টম্যানকে বলতে পারছেন। এবার তোমরা বলতে পারো যে তিনি কেন আওড়াতেন, কেন রিপিট করতেন, যাতে না তিনি ওই ওয়ার্ডগুলোকে ভুলে যান। আমরা যখন কোনো কিছুকে ভুলে যাই তখন আমরা কী করি, ওটাকে বারবার পড়ার চেষ্টা করি, বারবার বলার চেষ্টা করি, যাতে কি ওটা আমাদের মনে থাকে। তো এই ভদ্রলোকও কিন্তু তার স্ত্রীর কাছ থেকে ওই ওয়ার্ডগুলোকে জেনে ওগুলো তিনি কিন্তু মনে মনে আওড়াতে থাকতেন, যতক্ষণ না তিনি ওই যে পোস্টম্যান, যে মেসেঞ্জার, তার কাছে এসে ওগুলোকে বলতে পারছেন। উইথ অল দিস আওয়ার হেডমাস্টার ওয়াজ এ ম্যান। এই সব কিছু থাকা সত্ত্বেও, ঠিক আছে, আমাদের হেডমাস্টার মশাই এমন একজন ব্যক্তি ছিলেন, হু বোর হিমসেলফ উইথ ডিগনিটি অ্যান্ড পয়েস, যার কী ছিল, তার কিন্তু খুব আত্মসম্মান ছিল, ঠিক আছে, আর কি, এবং তার মধ্যে কিন্তু খুব ভদ্রতা বোধ ছিল, অ্যান্ড কমান্ডেড আওয়ার রেসপেক্ট, যার ফলে কি তিনি কিন্তু আমাদের কাছে খুব শ্রদ্ধাশীল ব্যক্তি ছিলেন। দো ইট ওয়াজ টিংড উইথ ফিয়ার, যদিও কিন্তু এগুলোর মধ্যে একটুখানি ভয়েরও কিন্তু ছাপ ছিল। নেতাজি এবং তার সহপাঠীরা যারা পড়তো স্কুলে, তারা সবাই কিন্তু তাদের হেডমাস্টার মশাইকে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন তার আচার আচরণ প্রভৃতির জন্য, কিন্তু তার সঙ্গে সঙ্গে কি তারা কিন্তু তাকে ভয়ও পেতেন, ঠিক আছে, এটা কিন্তু এখানে বলা হচ্ছে। আবার হেডমিস্ট্রেস ওয়াজ এ মাদারলি লেডি, আমাদের যে হেডমিস্ট্রেস ছিলেন তিনি কিন্তু একজন কি মাতৃসম মহিলা ছিলেন, হু ওয়াজ ইউনিভার্সালি লাইকড, যাকে সবাই পছন্দ করত। যেহেতু তার আচরণটা মাতৃসুলভ ছিল, ঠিক আছে, তাই কি সবাই তাকে কিন্তু কি করতো, পছন্দ করতো। অ্যান্ড আই মাস্ট সে, এবং আমাকে বলতেই হবে কি, দ্যাট দেয়ার ওয়াজ নেভার এনি অ্যাটেম্পট টু ইনফ্লুয়েন্স আনডিউলি আওয়ার সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস আইডিয়াস। এখানে আই বলতে কিন্তু নেতাজির কথা বলা হচ্ছে। দেখো তিনি এখানে কি বলেছেন, এবং আমি অবশ্যই বলবো যে আমাদের সামাজিক ও ধর্মীয় ধারণাগুলিকে অযথা প্রভাবিত করার কোনো প্রচেষ্টা কখনো কিন্তু এই স্কুলে করা হয়নি। ওই স্কুলটা কিন্তু খ্রিশ্চানদের দ্বারা চলতো, ওই স্কুলটা কিন্তু খ্রিশ্চান মতে চলতো, ঠিক আছে, মানে ইংরেজদের স্কুল তো সব নিয়মকানুন কিন্তু ওখানে খ্রিশ্চানদের ছিল,
তাই বলে ওই স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং ওই স্কুলের যে নিয়মকানুন ওটা কিন্তু কখনোই ভারতীয় ছাত্রছাত্রীদের তাদের যে আদর্শ, তাদের যে ধর্ম রয়েছে সেইগুলোকে কখনো পরিবর্তন করতে বা প্রভাবিত করতে বাধ্য করেনি। ঠিক আছে, এটা কিন্তু নেতাজি একটা বড় কথা এখানে বলেছেন। দেখো তারপরে কি বলছে, থিংস ওয়েন্ট অন স্মুথলি ফর সাম ইয়ার্স, মানে বেশ কিছু বছর ধরে কিন্তু সব কিছু স্মুথলি চললো, মানে স্বাভাবিক ঠিকঠাক কিন্তু চললো। অ্যান্ড উই সিম টু হ্যাভ ফিটেড, এবং আমাদের কী মনে হলো যে আমরা ফিট হয়ে গিয়েছি, মানে মানিয়ে নিয়েছি বা মানিয়ে গেছি। ইন্টু আওয়ার মিলিউ স্প্লেন্ডিডলি, আচ্ছা মিলিউ মানে কিন্তু হচ্ছে পরিবেশ, আর স্প্লেন্ডিডলি বলতে এখানে বোঝাচ্ছে সুন্দরভাবে। আমরা যেন মনে হচ্ছি, আমাদের কি মনে হয়েছিল যে আমরা যেন এই যে পরিবেশ, এই যে স্কুলের পরিবেশ, এর সঙ্গে আমরা ঠিকঠাকভাবে নিজেদেরকে কি মানিয়ে নিতে পেরেছি বা মানিয়ে গিয়েছি আমরা। বাট গ্র্যাজুয়ালি দেয়ার অ্যাপিয়ার্ড এ রিফট উইদিন দ্য লিউট, কিন্তু আস্তে আস্তে কী হলো, আস্তে আস্তে কিন্তু একটা ফাটল দেখা গেল। ঠিক আছে, রিফট মানে কিন্তু ফাটল, উইদিন দ্য লিউট, এই যে সুন্দর যে পরিবেশ চলছিল, হ্যাঁ সব কিছু যে একটা সুন্দরভাবে চলছিল তার মধ্যে কি একটা ফাটল দেখা গেল। সামথিং হ্যাপেন্ড হুইচ টেন্ডেড টু ডিফারেন্সিয়েট আস ফ্রম আওয়ার এনভায়রনমেন্ট, মানে এমন কিছু একটা ঘটে গেল, ঠিক আছে, যেটা কিন্তু আমাদেরকে বাধ্য করলো, ঠিক আছে, আমাদের পরিবেশ থেকে আলাদা হয়ে যেতে। দেখো কি ঘটলো, ওয়াজ ইট দ্য ইফেক্ট অফ লোকাল কজেস, এটা কি ঘটেছিল হ্যাঁ কিছু স্থানীয় কারণের জন্য, অর ওয়াজ ইট দ্য ইকো অফ লার্জার সোশিও পলিটিক্যাল ডিস্টারবেন্স, নাকি কোনো রাজনৈতিক এবং সামাজিক কোনো সমস্যার কারণে এরকমটা ঘটছিল। দ্যাট ইজ এ পজার, এটা একটা ধাঁধার মতো। আই শ্যাল নট অ্যান্সার ফর দ্য প্রেজেন্ট, যেটা উত্তর আমি কিন্তু এখন দেব না, ঠিক আছে, দেব না এখন উত্তরটা। নিশ্চয়ই কোনো একটা ব্যাপার ছিল যেটা নেতাজি কিন্তু ওই সময় বলতে চাননি। তিনি যে স্কুলে পড়তেন সেই স্কুলে যে পরিবেশ ছিল সেই পরিবেশটাকে ভাঙার চেষ্টা করেছিল, এবং তার পেছনে যে কী কারণ ছিল সেটা কিন্তু তিনি কি এখানে বলতে চাইছেন না। টু সাম এক্সটেন্ট দিস ডিফারেন্সিয়েশন ওয়াজ ইনএভিটেবল, হ্যাঁ কিছুটা হলেও বলতে হবে যে কি এই যে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, এই যে পার্থক্যকরণটা ঘটলো ওখানে, এই যে লেখক তার যে স্কুলের যে পরিবেশ ছিল, হ্যাঁ তার সঙ্গে তিনি যেভাবে ওখানে পড়ে আসছিলেন, যে স্মুথ একটা এনভায়রনমেন্ট তিনি যে পাচ্ছিলেন, সেটা যে তিনি পেলেন না আর পাচ্ছিলেন না, এটা কিন্তু হওয়ারে ছিল। ঠিক আছে, এটা কিন্তু এরমটা যে ঘটলো এতে কিন্তু অবাক হওয়ার কিছু ছিল না, এটা কিন্তু ঘটতোই, একটা ঝামেলা কিন্তু এখানে হতোই। হ্যাঁ, বাট হোয়াট ওয়াজ নট ইনএভিটেবল, কিন্তু কোন বিষয়টা অনিবার্য ছিল না, ওয়াজ দ্য কনফ্লিক্ট দ্যাট অ্যারোজ আউট অফ ইট, এই যে লেখক সেই স্কুলে তিনি যে এতদিন পর্যন্ত যে পরিবেশটা পেয়ে এসেছিলেন, যে একটা স্মুথ যে এনভায়রনমেন্ট পেয়ে এসেছিলেন, হ্যাঁ সেটা না পাওয়ার ফলে তার থেকে যে একটা কনফ্লিক্ট, যে একটা দ্বন্দ্ব বেরিয়ে এলো, এটা কিন্তু অনিবার্য ছিল না। উই হ্যাড বিন লিভিং ইন টু ডিস্টিংক্ট ওয়ার্ল্ডস, হ্যাঁ আমাদের কি মনে হচ্ছিল আমরা যেন দুটো ভিন্ন জগতে বসবাস করছি। অ্যান্ড অ্যাজ আওয়ার কনসাসনেস ডেভেলপড, এবং যত আমাদের যে কনসাসনেস মানে সচেতনতা, এই ব্যাপারটা যত আমাদের ডেভেলপ হচ্ছিল, উই বিগ্যান টু রিয়েলাইজ স্লোলি, আমরা আস্তে আস্তে বুঝতে পারছিলাম দ্যাট দিস টু ওয়ার্ল্ডস ডিড নট অলওয়েজ ম্যাচ, এই দুটো জগৎ, এই দুটো বিষয় কখনো কিন্তু ম্যাচ মানে কি একে অপরের সঙ্গে মিল খাবে না। There was on the one hand the influence of family and society which was India, একদিকে কী ছিল, একদিকে ছিল সেই পরিবার, সেই সমাজ এবং যে আমাদের দেশ, তার একটা প্রভাব কিন্তু লেখকের মধ্যে ছিল। দেয়ার ওয়াজ অন দ্য আদার, অন্যদিকে কী ছিল, অ্যানাদার ওয়ার্ল্ড, আরেকটা বিশ্ব, অ্যানাদার অ্যাটমসফিয়ার, অন্য একটা পরিবেশ, হোয়ার উই স্পেন্ড মোস্ট অফ আওয়ার ওয়ার্কিং ডেজ, যেখানে আমরা কি আমাদের বেশিরভাগ কাজের দিনগুলো কাটিয়েছি। হুইচ ওয়াজ নট ইংল্যান্ড, সেটা কিন্তু ইংল্যান্ড ছিল না, অফকোর্স, বাট এ নেয়ার অ্যাপ্রোচ টু ইট, কিন্তু অনেকটা ইংল্যান্ডের মতনই ছিল। ব্যাপারটা দেখো কী হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে লেখক মানে নেতাজি এবং তার মতো স্টুডেন্টরা যারা ওখানে পড়তো, যারা ইন্ডিয়ান ছিল, তারা কিন্তু ভারতীয় ছিল, তাদের কালচার, তাদের ফ্যামিলি সব কিছুই কিন্তু ছিল ভারতীয়।
ঠিক আছে, তাদের পড়াশুনো এবং ব্যবহার আচরণটা কী হয়ে গেছিলো বলতো, আস্তে আস্তে বিদেশিদের মতো হয়ে গেছিলো। যার ফলে কী হলো, আস্তে আস্তে নেতাজি তার ফ্যামিলি, তার সমাজ, তার যে দেশ, তার যে এই সমস্ত বিষয়গুলির যে নিয়মকানুন আছে তার সঙ্গে তাদের মতো স্টুডেন্টরা আস্তে আস্তে মানিয়ে নিতে পারছিল না। ঠিক আছে, কি বললাম? একটা দেখো উদাহরণ দিচ্ছি। ধরে নাও একটি ছেলে যে ভারতীয়, সে ভেবে নাও 10-15 বছর বিদেশে কাটিয়ে এলো, কোনো কাজে হোক বা শিক্ষা দীক্ষার জন্য হোক, ভেবে নাও বিদেশে কাটিয়ে এলো। এবার 10-15 বছর পর সে যখন বিদেশ থেকে ভারতে ফিরবে, তখন কিন্তু সেই ছেলেটির অনেক অসুবিধা হবে এইখানকার পরিবেশ, পরিস্থিতি, মানুষজন, এদের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে। সেটাই কিন্তু নেতাজি এবং তার মতো স্টুডেন্টসদের সাথে ওইখানে হয়েছিল। তারাও কিন্তু নিজেদেরকে মানিয়ে নিতে পারছিলেন না। ঠিক আছে, এই ব্যাপারটা, এটাই কিন্তু তাদের কাছে কি দুটো ওয়ার্ল্ড মনে হচ্ছিল। একটা হচ্ছে তাদের সেই স্কুলের পরিবেশ, আর একটা হচ্ছে তাদের ফ্যামিলি, তাদের দেশ, তাদের কালচার। দুটো যেন তাদের মাঝখানে একটা দেওয়াল তুলে দিয়েছিল। এটাই কিন্তু এখানে নেতাজি বলার চেষ্টা করছেন। উই ওয়ার টোল্ড দ্যাট, আমাদেরকে বলা হয়েছিল যে বিকজ উই ওয়ার ইন্ডিয়ানস, যেহেতু আমরা ছিলাম ভারতীয়, উই কুড নট সিট ফর স্কলারশিপস এক্সামিনেশনস, আমরা কি স্কলারশিপ পরীক্ষার জন্য বসতে পারবো না। ঠিক আছে, লাইক প্রাইমারি স্কুল অ্যান্ড মিডল স্কুল এক্সামিনেশনস, যেমনটা প্রাইমারি স্কুল এবং মিডল ক্লাস এক্সামিনেশনের মতো, যেখানে ওরা বসতে পারতো। ঠিক আছে, কিন্তু ওরা কিন্তু এই স্কলারশিপ এক্সামিনেশনগুলোতে ওরা বসতে পারবে না। কেন বসতে পারবে না? কারণ ওরা ছিল ভারতীয়। ঠিক আছে, এই দো ইন আওয়ার অ্যানুয়াল এক্সামিনেশনস মেনি অফ আস ওয়ার টপিং দ্য ক্লাস, কিন্তু অ্যানুয়াল পরীক্ষায় আমাদের মধ্যে অনেকেই কিন্তু কি ক্লাসে টপ করতো, তবুও কিন্তু তারা এই যে স্কলারশিপ এক্সামিনেশনে বসতে পারতো না। ঠিক আছে, এটা কিন্তু এখানে নেতাজি আমাদেরকে বলছেন। অ্যাংলো ইন্ডিয়ান বয়েজ কুড জয়েন দ্য ভলিউন্টার ক্রপস, মানে কি, যারা অ্যাংলো ইন্ডিয়ান বয়েজ ছিল, অ্যাংলো ইন্ডিয়ান বলতে যাদের বাবা হচ্ছে বিদেশি এবং মা হচ্ছে ভারতীয়, তো এই ধরনের যাদের মা বাবা হতো, যাদেরকে অ্যাংলো ইন্ডিয়ান বলা হতো, ওরা কি করতে পারতো, ওরা কিন্তু ভলিউন্টার ক্রপস মানে কি স্বেচ্ছাসেবক সৈন্যবাহিনীতে যোগ দিতে পারতো। অ্যান্ড শোল্ডার এ রাইফেল, এবং তারা কি বন্দুক বহন করতে পারতো। বাট উই কুড নট, কিন্তু আমরা পারবো না বা পারতাম না। নেতাজির বাবা এবং মা উভয়ই কিন্তু ভারতীয় ছিল, তারা কিন্তু খাঁটি ভারতীয়, কিন্তু যারা অ্যাংলো ইন্ডিয়ান তারা কিন্তু এগুলো পেত, কিন্তু নেতাজি এবং তার মতো যারা খাঁটি ইন্ডিয়ান ছিল তারা কিন্তু এই সমস্ত কাজগুলো করতে পারতো না বা করার অধিকার কিন্তু ওদের ছিল না। স্মল ইনসিডেন্টস লাইক দিস বিগ্যান টু ওপেন আওয়ার আইজ, এই ধরনের ছোটোখাটো ঘটনাগুলো কি আস্তে আস্তে আমাদের চোখগুলোকে খুলে দিচ্ছিল। টু দ্য ফ্যাক্ট, ওই সমস্ত বিষয়, দ্যাট অ্যাজ ইন্ডিয়ানস, যে ভারতীয় হিসাবে উই ওয়ার এ ক্লাস অ্যাপার্ট, আমরা আলাদা শ্রেণীর মানুষ বিদেশিদের কাছে। যদিও উই বিলং টু দ্য সেম ইনস্টিটিউশন, যদিও আমরা একই স্কুল থেকে বিলং করি, কিন্তু আমাদের অধিকার ওদের থেকে কম। ওরা অনেক কিছু পারে কিন্তু আমরা সব কিছু পারি না। এটা নেতাজি আস্তে আস্তে কি বুঝতে পারলেন। দেন দেয়ার উড বি অকেশনাল কোয়ারেলস বিটুইন ইংলিশ, অর্থাৎ কি দেখো অ্যাংলো ইন্ডিয়ান অ্যান্ড ইন্ডিয়ান বয়েজ, এর ফলে আস্তে আস্তে কী হলো, এর ফলে কিন্তু আস্তে আস্তে এই যে অ্যাংলো ইন্ডিয়ান এবং ভারতীয় যারা ছাত্র ছিল ওখানে, ওদের মধ্যে আস্তে আস্তে কি ক্ল্যাশ হতে লাগলো। ক্ল্যাশ মানে যুদ্ধ, মারামারি, ঝগড়া হতে লাগলো। কেন? এই যে অ্যাংলো ইন্ডিয়ানরা এরা তো সব সুবিধা পেত, এবং যারা ভারতীয় স্টুডেন্ট ছিল, মানে নেতাজির মতো যারা স্টুডেন্ট ছিল ওখানে, তারা কিন্তু কোনো সুবিধা পেত না। এবং এই যে বিভেদটা, হ্যাঁ, এটা কিন্তু এই দুই শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিভেদের সৃষ্টি করেছিল, হ্যাঁ, যেটা অশান্তির জন্ম দিয়েছিল। তাই এদের মধ্যে মাঝে মধ্যেই কিন্তু ঝগড়া, অশান্তি, ঝামেলা হতো। ঠিক আছে, এটা কিন্তু এখানে বলা হচ্ছে। হুইচ উড ফিনিশ আপ উইথ এ বক্সিং বাউট, যেটা মাঝে মধ্যে কি একটা বক্সিংয়ের খেলার মধ্যে দিয়ে কিন্তু শেষ হতো। দেখো কি বলছে, ইন হুইচ, যেখানে সিম্প্যাথিজ উড বি মোবিলাইজড অ্যালং রেসিয়াল লাইন, সেখানেও কিন্তু সিম্প্যাথি দেখানো হতো কাদের ওপরে বা কাকে কেন্দ্র করে, রেসিয়াল মানে কি জাতিগত বিভেদের মাধ্যমে কিন্তু সেখানে সিম্প্যাথি দেখানো হতো। মানে ওখানে কিন্তু যারা অ্যাংলো ইন্ডিয়ান হতো
ওদেরকে কিন্তু ওদের উপরে কিন্তু সিম্প্যাথি দেখানো হতো, যেহেতু এরা ভারতীয়, এরা তো পরাধীন তখন না, ভারত তো তখন ইংরেজদের কাছে পরাধীন, ঠিক আছে। তো ইংরেজরা কিন্তু কখনো ভারতীয়দের ওপরে সহানুভূতি দেখাতো না, ঠিক আছে। যার ফলে কী হলো, এই যে বক্সিং যে বাউটটা হতো, যে বক্সিং যে যুদ্ধ হতো, ওখানে বক্সিং যে খেলার মাধ্যমে যে যুদ্ধ হতো, সেখানে কিন্তু সিম্প্যাথি কারা পেত, ওই যে অ্যাংলো ইন্ডিয়ানরা, ঠিক আছে। দেখো আমরা কী বলছে, দ্য সন অফ এ ভেরি হাই ইন্ডিয়ান অফিসিয়াল হু ওয়াজ এ ফেলো স্টুডেন্ট, ওই স্কুলে একটা ছেলে যে কে ছিল, যে দেখো অফ এ ভেরি হাই ইন্ডিয়ান অফিসিয়াল, যে কিন্তু ভারতে একটা বড় অফিসারের ছেলে ছিল, হু ওয়াজ এ ফেলো স্টুডেন্ট, যে ওইখানকার একটা ছাত্র ছিল, উড অর্গানাইজ ম্যাচেস বিটুইন ইন্ডিয়ান অ্যান্ড ইউরোপিয়ান, ও কী করতো, ও কিন্তু ভারতীয় এবং ইউরোপিয়ানদের মধ্যে ম্যাচ অর্গানাইজ করতো অ্যাট হিজ প্লেস, ওর বাড়িতে। অ্যান্ড দোজ অফ আস হু কুড প্লে ওয়েল, এবং তারা যারা ভালো খেলতে পারতো, উড জয়েন আইদার সাইড, তারা কি উভয় দিকে যোগ দিত। আই ক্যান অলসো রিমেম্বার, আমার মনে আছে, দ্যাট উই ইন্ডিয়ান বয়েজ টকিং অ্যামং আওয়ার সেলভস, আমরা কি আমাদের মধ্যেই কথাবার্তা বলতাম। উড সামটাইমস সে দ্যাট, আমরা মাঝে মধ্যে বলতাম যে উই ওয়ার ফেড আপ উইথ দ্য বাইবেল, সত্যি বাইবেল পড়ে আমরা ফেড আপ হয়ে গেলাম। দেখো কি অবস্থা, যে শিক্ষা দীক্ষাটা আমরা পেলাম, যে বিষয়গুলো আমরা মন দিয়ে পড়লাম হ্যাঁ স্কুলে, সেগুলো এখন আমাদের কি করছে, আমাদের বঞ্চিত করছে। ওই স্কুলে এত ভালো পড়াশোনা করেও কি ওরা কিন্তু বড় পদে কখনো নিযুক্ত হতো না ভারতীয়রা। তো এই ব্যাপারটা যখন নেতাজি এবং তার মতো ছাত্ররা ভাবতো, বুঝতো, আলোচনা করতো, তখন তাদের মনটা কি খারাপ হয়ে যেত, ফেড আপ হয়ে যেত, এটা আর কি। অ্যান্ড দ্যাট ফর নাথিং ইন দ্য ওয়ার্ল্ড উড উই হ্যাভ চেঞ্জ আওয়ার রিলিজিয়ান্স, কেন, যে আমরা যেহেতু আমাদের ধর্মকে চেঞ্জ করতে পারিনি। এরা তো ভারতীয় ছিল, এরা হিন্দু ছিল, আর ওরা খ্রিস্টান ছিল, ঠিক আছে। এই যে ধর্মগত একটা পার্থক্য কিন্তু ওখানে ছিলই। যদিও নেতাজি কী বলেছিলেন প্রথমে, যে ওই স্কুলে কিন্তু তাদের উপরে কোনো চাপ দেওয়া হয়নি তাদের ধর্মকে পরিবর্তন করার জন্য বা তাদের কালচারকে পরিবর্তন করার জন্য, কিন্তু পরবর্তীকালে যখন কাজের জায়গায় এলো, তখন কিন্তু নেতাজি এবং তার মতো স্টুডেন্টদেরকে কিন্তু কাজ দেওয়া হতো না উচ্চ পদের। কেন? কারণ তারা ভারতীয় ছিল, তাদের ধর্ম হিন্দু ছিল, তারা খ্রিস্টান ছিল না বলে, ঠিক আছে। এই দেখো তারপরে কি বলছে, দেন দেয়ার কেম দ্য নিউ রেগুলেশনস অফ দ্য ক্যালকাটা ইউনিভার্সিটি, তো কলকাতা ইউনিভার্সিটি পক্ষ থেকে একটা নতুন নিয়ম জারি করা হলো। কি নিয়মটা কী ছিল, মেকিং বেঙ্গলি এ কম্পালসারি সাবজেক্ট। ওরা কী করলো, ওরা এই বাংলা ভাষাকে, ঠিক আছে, বা বাংলা বিষয়কে বা বাংলাকে ওরা কিন্তু কম্পালসারি মানে কি বাধ্যতামূলক বিষয় করে তুললো। কোন ক্লাসের ক্ষেত্রে, কোন স্তরের জন্য, দেখো বলছে ফর দ্য ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক পরীক্ষার জন্য, ইন্টারমিডিয়েট মানে যেটাকে আমরা বলি বর্তমানে উচ্চ মাধ্যমিক ওই পরীক্ষার জন্য, আর কি অ্যান্ড ডিগ্রি এক্সামিনেশনস, এবং কলেজ স্তরে যে এক্সামগুলো হয়ে থাকে সেই সমস্ত এক্সামের জন্য কিন্তু বাংলাকে আবশ্যিক বিষয়ে পরিণত করা হলো। এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কিন্তু এই নিয়মটা জারি হলো। অ্যান্ড ইন্ট্রোডিউসিং আদার চেঞ্জেস ইন ম্যাট্রিকুলেশন ক্যারিকুলাম, এবং মাধ্যমিক স্তরে যে সিলেবাস রয়েছে সেখানেও কিন্তু অনেক পরিবর্তন কিন্তু আনা হলো, ঠিক আছে। উই ওয়ার সুন মেড টু রিয়েলাইজ দ্যাট, আমরা কিন্তু খুব দ্রুত বুঝতে পারলাম কি, দ্যাট দ্য ক্যারিকুলাম অফ দ্য পি স্কুল মানে নেতাজি আগের যে স্কুলে পড়তেন ইংরেজি স্কুলে, সেইখানকার যে ক্যারিকুলাম ছিল মানে সিলেবাস বা যে সমস্ত বিষয় ওখানে পড়ানো হতো ওই ব্যাপারে কিন্তু বলছে। দেখো কি বলছে, উই ওয়ার সুন মেড টু রিয়েলাইজ, আমাদেরকে পরবর্তীকালে বোঝানো হলো কি, দ্যাট দ্য ক্যারিকুলাম অফ দ্য পি স্কুল ডিড নট সুইট আস, হ্যাঁ, যে ওই ব্যাপারটা কি আমাদের সঙ্গে ভালো মতো মানিয়ে যায়নি, বা আমরা ওই পি স্কুলের যে সিলেবাস ছিল তার সঙ্গে ঠিকমতো মানিয়ে নিতে পারেনি নিজেদেরকে। অ্যান্ড দ্যাট, এবং এই জন্য কী হলো, আনলাইক আদার বয়েজ, অন্যান্য ছেলেদের থেকে আলাদাভাবে, উই উড হ্যাভ টু বিগিন এ নিউ স্টাডি অফ বেঙ্গলি অ্যান্ড সংস্কৃত, তাই আমাদের কী করতে হলো, আমাদের নতুন করে বাংলা এবং সংস্কৃতকে আলাদা করে পড়তে হলো। যখন উই জয়েন অ্যান ইন্ডিয়ান স্কুল, যখন আমরা ভারতীয় স্কুলে ভর্তি হলাম, ঠিক আছে। কেন, ইন অর্ডার টু প্রিপেয়ার ফর ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন, মাধ্যমিক পরীক্ষার জন্য তৈরি হওয়ার জন্য আমরা কি করলাম, আমাদের কিন্তু এই বাংলা এবং সংস্কৃতকে আবার ভালো করে পড়তে হলো। লাস্ট বাট নট লিস্ট,
শেষে কিন্তু বলতেই হবে কি, দেয়ার ওয়াজ দ্য ইনফ্লুয়েন্স অফ মাই এল্ডার ব্রাদার হু হ্যাড অলরেডি লেফট আওয়ার স্কুল। মানে এই যে ব্যাপারটা ঘটে গেল, ঠিক আছে, তার মধ্যে কিন্তু তার কি, এই যে বড়দার কিন্তু একটা বড় ভূমিকা ছিল, যে কি করেছে, যে কিন্তু ইতিমধ্যে ওই স্কুল ত্যাগ করেছে। অ্যান্ড ওয়ার প্রিপেয়ারিং ফর দ্য, এবং সে তৈরি হচ্ছিল ম্যাট্রিকুলেশন, সেও কিন্তু এই মাধ্যমিক পরীক্ষার জন্য তৈরি হচ্ছিল। আর কি ইন্টারমিডিয়েট, উচ্চ মাধ্যমিক অ্যান্ড ডিগ্রি এক্সামিনেশন, এবং কি কলেজ স্তরে যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেগুলোর জন্য ওর দাদা কিন্তু তৈরি হচ্ছিল। অ্যান্ড হু স্পোক টু আস অ্যাট হোম, যে আমাদের সঙ্গে বাড়িতে কথা বলতো, অফ এ ডিফারেন্ট ওয়ার্ড, কিছু ভিন্ন শব্দের, কিছু ভিন্ন ওয়ার্ড দিয়ে বা শব্দ দিয়ে, ইন হুইচ দে মুভড অ্যাবাউট, যে ভাষায় ওরা কি ওদের স্কুলে চলাফেরা করতো বা কথাবার্তা বলতো, ঠিক আছে, ওই বিষয়ে ওই সমস্ত ওয়ার্ড দিয়ে কিন্তু বাড়িতে নেতাজির দাদা আলাদা জগৎ নেতা। ইট উড বি রং টু ইনফার, হ্যাঁ আচ্ছা, ইনফার মানে কিন্তু অনুমান করা, ঠিক আছে, তাই বলছি তোকে এখানে, ইট উড বি রং টু ইনফার ফ্রম দ্য অ্যাবোভ, মানে এতক্ষণ আমরা যা যা পড়লাম উপরের অংশে, সেগুলো পড়ে যদি আমরা অনুমান করে নিই, কী অনুমান করি দেখো, বলছে দ্যাট আই ওয়াজ ইন রিভল্ট এগেনস্ট মাই স্কুল এনভায়রনমেন্ট, যে আমি আমার স্কুলের পরিবেশের বিরুদ্ধে ছিলাম। আফটার আই হ্যাড বিন দেয়ার সাম ইয়ার্স, যেহেতু আমি ওখানে কি বেশ কিছু বছর পড়েছি। আই ওয়াজ দেয়ার ফর 7 ইয়ার্স, আমি কিন্তু ওই স্কুলে 7 বছর পড়েছি। দেখো এখানে বলেছে ফ্রম, দেখো 1902 থেকে 1908 কিন্তু। অ্যান্ড ওয়াজ টু অল ইন্টেন্ট অ্যান্ড পারপাসেস স্যাটিসফাইড উইথ মাই সারাউন্ডিংস, এবং আমার চারপাশে যা পরিবেশ ছিল, যা কিছু ছিল, সেটা দিয়ে কিন্তু আমি সন্তুষ্ট ছিলাম। এটা কিন্তু নেতাজি আমাদেরকে এখানে বলছেন। The disturbing factors referred to above were passing incidents which did not affect the even tenor of our life. তাহলে এখানে কি বলছে দেখো, দ্য ডিস্টার্বিং ফ্যাক্টরস, মানে তিনি যখন ওই স্কুলে পড়তেন, যে সমস্ত বিষয়গুলো তার কাছে ডিস্টার্বিং মনে হয়েছিল, মানে বিরক্তিকর মনে হয়েছিল, দেখো ওখানে বলছে দ্য ডিস্টার্বিং ফ্যাক্টরস রেফার্ড টু অ্যাবোভ, মানে যে সমস্ত ডিস্টার্বিং ফ্যাক্টরগুলো যেগুলোকে উপরে উল্লেখ করা হয়েছে, ওয়ার পাসিং ইনসিডেন্টস, ওগুলো কি জাস্ট কিছু ঘটনা ছিল, হুইচ ডিড নট অ্যাফেক্ট দ্য ইভেন টেনর অফ আওয়ার লাইফ, যেটা কি আমাদের জীবনের যে একটা সমান্তরাল যে একটা পরিবেশ ছিল বা একটা অবস্থা ছিল, সেটাকে কিন্তু কখনোই কিন্তু ওই সমস্ত ডিস্টার্বিং ফ্যাক্টরগুলো নষ্ট করেনি বা খারাপ করে দেয়নি কিন্তু। অনলি টুয়ার্ডস দ্য এন্ড, মানে তার ওই স্কুলে পড়ার একদম শেষ দিকে, মানে তিনি তো এখানে বলেছেন যে তিনি ওই স্কুলে 7 বছর পড়েছিলেন, তো তার শেষের বছরগুলোতে তার কী মনে হয়েছিল দেখো, ডিড আই হ্যাভ এ ভগ ফিলিং, তার মধ্যে কিন্তু একটা অস্পষ্ট অনুভূতি সৃষ্টি হয়েছিল। ভগ মানে কিন্তু অস্পষ্ট, কি কিসের, অফ আনহ্যাপিনেস, যে তার মানে কোনো কিছু ভালো লাগছে না, ঠিক আছে, তিনি কোনো কিছুতে খুশি নন। অফ ম্যাল অ্যাডাপ্টেশন, আচ্ছা ম্যাল অ্যাডাপ্টেশন বলতে কিন্তু বোঝাচ্ছে নিজেকে মানিয়ে নিতে না পারা বা মানিয়ে নিতে অক্ষম থাকা, ঠিক আছে, এটা কিন্তু বোঝাচ্ছে। দেখো আবার বলছিলেন এটা, অনলি টুয়ার্ডস দ্য এন্ড ডিড আই হ্যাভ এ ভগ ফিলিং, আমার মধ্যে কিন্তু একটা অদ্ভুত, একটা অস্পষ্ট অনুভূতির সৃষ্টি হয়েছিল। অফ আনহ্যাপিনেস, অফ ম্যাল অ্যাডাপ্টেশন, ঠিক আছে, কার সঙ্গে, টু মাই এনভায়রনমেন্ট, আমার সেই স্কুলের পরিবেশের প্রতি। তার ভিতরে কিন্তু একটা কি একটা আনহ্যাপিনেস মানে অনুভূতি তৈরি হচ্ছিল, এবং তার মনে হচ্ছিল তিনি হয়তো তার স্কুলের পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না। দেখো অ্যান্ড এ স্ট্রং ডিজায়ার, এবং তার সঙ্গে সঙ্গে কি তার মধ্যে কিন্তু একটা প্রচণ্ড ইচ্ছার সৃষ্টি হয়েছিল। কিসের ইচ্ছা দেখো, টু জয়েন অ্যান ইন্ডিয়ান স্কুল, যে তিনি একটা কি ভারতীয় স্কুলে ভর্তি হতে চান। হোয়ার, যেখানে, সো আই থট, যেমনটা আমি ভেবেছিলাম, আই উড ফিল মোর অ্যাট হোম, আমি কী ভেবেছিলাম যে যদি আমি ভারতীয় স্কুলে ভর্তি হই সেই ক্ষেত্রে আমার কি মনে হবে, আমি যেন নিজের বাড়িতেই রয়েছি, আমার ঘরেই আমি রয়েছি। মানে লেখক অর্থাৎ নেতাজি কিন্তু এরমটা মনে করেছিলেন যে যদি তিনি ভারতীয় স্কুলে ভর্তি হন তাহলে পরে কী হবে, তার হয়তো মনে হবে যে তিনি যেন তার নিজের ঘরেই নিজের বাড়িতেই রয়েছেন। অ্যান্ড স্ট্রেঞ্জলি এনাফ, এবং সত্যি যথেষ্ট অদ্ভুতভাবে, ঠিক আছে, হোয়েন ইন জানুয়ারি 1909, 1909 সালে যখন জানুয়ারি মাসে আই শুক হ্যান্ডস উইথ আওয়ার হেডমাস্টার, আমি করমর্দন করলাম
আমাদের স্কুলের যে প্রধান শিক্ষক তার সঙ্গে, অ্যান্ড সেরকম বললাম গুড বাই, বিদায় কাদেরকে, টু দ্য স্কুলকে, তারপরে দ্য টিচার্স, ওই স্কুলের শিক্ষকদেরকে, অ্যান্ড দ্য স্টুডেন্টস, এবং ওই স্কুলের ছাত্রছাত্রীদেরকে। আই ডিড সো উইদাউট এনি রিগ্রেট। আমি যখন এটা করেছিলাম, আমি যখন আমার স্কুলকে বিদায় জানিয়েছিলাম, আমি যখন আমার স্কুলের স্যারদেরকে বিদায় জানিয়েছিলাম এবং আমার সঙ্গে যারা পড়তো তাদেরকেও যখন আমি বিদায় জানিয়েছিলাম, তখন কিন্তু আমার মধ্যে কোনো রিগ্রেট বোধ হয়নি, মানে কি কোনো খারাপ কিন্তু আমার লাগেনি যে আমি আমার স্কুলকে ছেড়ে চলে যাচ্ছি, এরকমটা কিন্তু কোনো অনুভূতি আমার মধ্যে হয়নি। উইদাউট এ মোমেন্টারি প্যাং, এখানে কিন্তু প্যাং মানে বোঝাচ্ছে আকস্মিক যন্ত্রণা। মানে তিনি যে তার স্কুলকে বিদায় জানিয়েছিলেন, তার স্যারদেরকে বিদায় জানিয়েছিলেন, তার সঙ্গে যারা পড়তো তাদেরকে তিনি বিদায় জানিয়েছিলেন, তার স্কুলকে তিনি বিদায় জানিয়েছিলেন, এটা এই বিদায় জানানোর মধ্যে দিয়ে তার মনের মধ্যে কিন্তু কোথাও কোনো যন্ত্রণা বা কোনো কষ্ট হয়নি কিন্তু। অ্যাট দ্য টাইম ইট ওয়াজ কোয়াইট ইম্পসিবল ফর মি টু আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাড গান রং উইথ মি। মানে যখন তার মনে হচ্ছিল যে কেন তার খারাপ লাগছে না, তিনি তো ওই স্কুলে 7 বছর পড়েছেন, তিনি বললেন এখানটাতে, তো 7 বছর পড়ার পরেও কেন তার খারাপ লাগছে না যখন তিনি স্কুল ছেড়ে চলে যাচ্ছেন, ঠিক আছে? তাই এখানে তাকে বলছে অ্যাট দ্য টাইম, সেই সময় ইট ওয়াজ কোয়াইট ইম্পসিবল ফর মি, মানে আমি পাচ্ছিলামই না কি টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, কি হোয়াট হ্যাড গান রং উইথ মি, যে কী হলো আমার, আমি কেন দুঃখ বোধ করছি না, আমার কেন খারাপ লাগছে না, তিনি কিন্তু নিজেকে জিজ্ঞেস করছিলেন তখন। Only from this distance of time and with the help of an adult mind can I now analyze some of the factors that had been at work. দেখো মানে এখানে কি বলছে, only from this distance of time, মানে এখন কিন্তু অনেক দিন ব্যাপারটা হয়ে গেছে, নেতাজি কিন্তু এখন বড় হয়ে গেছেন, ঠিক আছে, তারা কিন্তু এখন বয়স প্রায় হয়ে গেছে, তো ওই স্কুল লাইফ থেকে বর্তমানে যে টাইমটা, তার মধ্যে কিন্তু অনেক সময় চলে গেছে, ওই ঘটনাটা কিন্তু বহুদিন আগের। তাই দেখো এখানে বলছে অনলি ফ্রম দিস ডিস্টেন্স অফ টাইম, মানে এতদিন চলে যাওয়ার পরেও, অ্যান্ড উইথ দ্য হেল্প অফ অ্যান অ্যাডাল্ট মাইন্ড, এখন তিনি তো প্রাপ্তবয়স্ক, তিনি কিন্তু এখন অ্যাডাল্ট, ঠিক আছে, তো তিনি যখন ওই ব্যাপারটাকে নিজের প্রাপ্তবয়স্ক মন দিয়ে ভাবছেন বা বোঝার চেষ্টা করছেন, ক্যান আই নাও অ্যানালাইজ সাম অফ দ্য ফ্যাক্টরস দ্যাট হ্যাড বিন অ্যাট ওয়ার্ক, এখন তিনি বুঝতে পারছেন যে কেন ওই সময় তার খারাপ লাগেনি, কি কি বিষয়গুলো তার মধ্যে কাজ করেছিল বা কোন কোন ফ্যাক্টরগুলো তার মধ্যে কাজ করেছিল যার জন্য তার ওই ব্যাপারটা খারাপ লাগেনি, তার পুরনো স্কুলকে ছেড়ে আসতে তার একটু খারাপ লাগেনি। সো ফার অ্যাজ স্টাডিজ ওয়ার কনসার্ন, মানে যতদূর পর্যন্ত পড়াশোনার কথা যদি বলা হয়, মাই রেকর্ড ডিউরিং দিস পিরিয়ড, মানে এই সময়ে আমার যে পড়াশোনার যে রেকর্ডটা ওয়াজ স্যাটিসফ্যাক্টরি, এটা কিন্তু বেশ সন্তোষমূলক ছিল কিন্তু, মানে তিনি কিন্তু মানে তার পড়াশোনা কিন্তু ভালো মতনই কিন্তু ওই সময় হয়েছিল। বিকজ আই ওয়াজ ইউজুয়ালি অ্যাট দ্য টপ, কারণ কি আমি কিন্তু সবসময় টপেই থাকতাম, মানে তার রেজাল্টটা কিন্তু খুব ভালো হতো। বাট অ্যাজ আই ডিড ব্যাডলি ইন স্পোর্টস, কিন্তু যেহেতু আমি খেলাধুলায় খুব বাজে ফল করেছিলাম, অ্যান্ড ডিড নট প্লে এনি পার্ট ইন দ্য বাউটস দ্যাট টুক প্লেস, এবং আমি কিন্তু কোনোরকম কোনো ভূমিকা পালন করিনি, কোন কোন বিষয়ে, ওই সমস্ত খেলার যে সমস্ত বিষয়গুলো ওখানে হতো সেই সমস্ত খেলাধুলায় তিনি যেহেতু কোনোরকম কোনো ভূমিকা পালন করেননি, সেই জন্য তার কিন্তু খেলাধুলায় খুব একটা ভালো ফল হয়নি। অ্যান্ড অ্যাজ স্টাডিজ ডিড নট হ্যাভ দ্য ইম্পর্টেন্স, এবং যেহেতু পড়াশোনার সেরকম গুরুত্ব ছিল না, হুইচ দে হ্যাভ ইউজুয়ালি ইন অ্যান ইন্ডিয়ান স্কুল, যেমনটা ভারতীয় স্কুলে হতো, আই কেম টু চেরিশ এ পোর ওপিনিয়ন অফ মাইসেলফ, আমি কিন্তু আমার সম্পর্কে একটা খারাপ এই যে মতামত কি পালন করতে শুরু করেছিলাম। তো সেই মতামতটা কেমন ছিল দেখো, বলছে দ্য ফিলিং অফ ইনসিগনিফিকেন্স, আমার কি মনে হতো নিজেকে যে আমি অতাৎপর্যপূর্ণ বা গুরুত্বহীন, অফ নো ডিফারেন্স অফ ডিফিডেন্স, আচ্ছা ডিফিডেন্স ওয়ার্ডটার অর্থ হচ্ছে কিন্তু দ্বিধা, তার কিন্তু নিজের সম্পর্কে একটা দ্বিধা জন্মেছিল। টু হুইচ, যেখানে আই হ্যাভ রেফার্ড, টু হুইচ যেটা আই হ্যাভ রেফার্ড বিফোর, যেটা কিন্তু আমি আগেও উল্লেখ করেছিলাম,
কন্টিনিউড টু হান্ট মি, এই বিষয়গুলো কিন্তু কি আমাকে সবসময় তাড়া করে যেত। হ্যাভিং জয়েন্ড দ্য লোয়েস্ট standard, I had probably got into the habit of looking up to the others and of looking down upon myself. আচ্ছা, তিনি কিন্তু বিদেশি স্কুল ত্যাগ করে ভারতীয় স্কুলে ভর্তি হয়েছেন, ঠিক আছে। তো এই স্কুলে ভর্তি হওয়ার পর থেকে তার নিজের প্রতি কি একটা হীন মনস্কতা তৈরি হতে শুরু করে দিয়েছিল। তখন তিনি কী করতেন, দেখো এখানে বলছে হ্যাভিং জয়েন দ্য লোয়েস্ট স্ট্যান্ডার্ড, তার কাছে কী মনে হতো যে এই ভারতীয় স্কুলগুলো একটু লো স্ট্যান্ডার্ডের ছিল, যার ফলে কী হয়েছিল দেখো বলছে আই হ্যাড প্রবাবলি গট ইন টু দ্য হ্যাবিট, আমার একটা অভ্যাস হয়ে গিয়েছিল কি অফ লুকিং আপ টু আদার্স, মানে কি আমি অন্যদেরকে মানে অন্য ছাত্রছাত্রীদেরকে যারা ইংরেজি স্কুলে পড়তো ওদের তিনি কিন্তু বড় মাপের দেখতেন, কারণ তার মনে হতো ওরা হয়তো তার থেকে অনেক ভালো, ঠিক আছে। অ্যান্ড অফ লুকিং ডাউন আপন মাইসেলফ, এবং নিজেকে কি তিনি ছোট করে দেখতেন, তার মনে হতো যে ওদের কাছে তিনি হয়তো খুব ছোট, অর্থাৎ পড়াশোনার দিক থেকে তিনি হয়তো নিম্নমানের, তার কিন্তু এরমটা মনে হচ্ছিল বা মনে হয়েছিল, কারণ তিনি আগে ইংরেজি স্কুলে পড়তেন, পরবর্তীকালে তিনি ভর্তি হলেন এই ভারতীয় স্কুলে। তো এই যে পরিবর্তনটা এলো তার জীবনে, এটাকে তার কি মনে হয়েছিল, তার মনে হয়েছিল তার স্ট্যান্ডার্ডটা অনেকটাই কমে গেছে ইংরেজি স্কুলের ছাত্রছাত্রীদের তুলনায়, আর যারা ইংরেজি স্কুলে পড়তো তার কি মনে হতো তারা হয়তো তার থেকে অনেক বেটার, অনেক ভালো, ঠিক আছে। এটা কিন্তু তার মনের মধ্যে হতে শুরু করে দিয়েছিল। দেখো তারপরে কি বলছে, কনসিডারিং এভরিথিং, মানে সব কিছুকে বিবেচনা করার পরে আই শুড নট সেন্ড এ ইন্ডিয়ান বয় অর গার্ল টু সাচ এ স্কুল নাও, আমি কিন্তু চাই না কোনো ভারতীয় ছেলে বা ভারতীয় মেয়ে এরকম স্কুলে যাক। এরকম স্কুল বলতে ওই যে ইংরেজি স্কুল যেখানে তিনি প্রথমে ভর্তি হয়েছিলেন। দ্য চাইল্ড উইল সার্টেনলি সাফার ফ্রম সেন্স অফ ম্যাল অ্যাডাপ্টেশন, সেই বাচ্চাটার কী মনে হবে যদি কোনো বাচ্চা ওই ইংরেজি স্কুলে ভর্তি হয়, তার ভেতরে কী মনে হবে, সে ভাববে কি সে হয়তো ওই স্কুলের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছে না, অ্যান্ড ফ্রম কনসিকুয়েন্ট আনহ্যাপিনেস, এর ফলে কী হবে ওর জীবনে কিন্তু আনহ্যাপিনেস নেমে আসবে, স্পেশালি ইফ হি অর সি ইজ অফ এ সেন্সিটিভ নেচার, যদি ওই ছেলেটি বা মেয়েটি যদি সেন্সিটিভ নেচারের হয়ে থাকে, অর্থাৎ যদি সে খুব স্পর্শকাতর হয়ে থাকে মনের দিক থেকে, সেই ক্ষেত্রে কিন্তু তার মনের মধ্যে কি একটা আনহ্যাপিনেসের জন্ম নেবে, সে ভাববে কি আমি হয়তো নিজেকে ওই স্কুলের সঙ্গে মানিয়ে নিতে পারছি না। আই শুড সে দ্য সেম অফ দ্য প্র্যাকটিস অফ সেন্ডিং ইন্ডিয়ান বয়েজ টু পাবলিক স্কুলস, আমি কিন্তু সেই যে প্র্যাকটিস যেটা চলছে আমাদের সমাজে, ঠিক আছে, যেখানে কি করা হয় যে ভারতীয় ছেলেদেরকে পাবলিক স্কুলগুলোতে পাঠানো হয় ইন ইংল্যান্ডে হুইচ প্রিভেলড, যেটা আগে ঘটতো, অ্যান্ড স্টিল প্রিভেলস, যেটা এখনও ঘটে, ইন সার্টেন অ্যারিস্টোক্রেটিক সার্কেলস ইন ইন্ডিয়া, মানে ভারতে যারা সম্ভ্রান্ত এবং অভিজাত শ্রেণীর মানুষ তারা কিন্তু এখনও পর্যন্ত তাদের ছেলে মেয়েদেরকে ওই ইংরেজি স্কুলগুলোতে বা পাবলিক স্কুলগুলোতে কিন্তু পাঠাচ্ছে। আমি কিন্তু ওই বিষয়েও বলবো, অর্থাৎ তিনি কিন্তু এদের সম্পর্কেও বলছেন যে এরা যে পাঠাচ্ছে এটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে। আই স্ট্রংলি কন্ডেম, আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে দোষারোপ করছি কোন বিষয়টাকে, দ্য মুভ, সেই বিষয়টাকে টেকেন বাই সার্টেন ইন্ডিয়ানস, যেটা কিছু ভারতীয়রা নিচ্ছে কি করতে, টু স্টার্ট ইন্ডিয়ান স্কুল, তারা কি করছে, তারা ভারতীয় স্কুলগুলোকে শুরু করছে, রান বাই, যেটা কারা চালাচ্ছে, ইংলিশ টিচার্স, ইংরেজ শিক্ষক শিক্ষিকারা, অন দ্য লাইন্স অফ ইংলিশ পাবলিক স্কুলস, যেমনটা ইংল্যান্ডে যে সমস্ত ইংলিশ স্কুলগুলো রয়েছে সেখানে যা কিছু হয় যেমনটা পদ্ধতি অবলম্বন করা হয়, ভারতে কি হচ্ছে, ভারতীয় স্কুলগুলোতে ইংরেজ টিচার্সদেরকে নিয়ে এসে সেখানেও কিন্তু সেম পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। এটা কিন্তু নেতাজি কী করছেন, কন্ডেম করছেন, এটাকে তিনি কিন্তু দোষারোপ করছেন, যেমনটা দেখবে বর্তমানে অনেক ইংলিশ মিডিয়াম স্কুলে হয়ে থাকে। এই বিষয়টিকে নেতাজি কিন্তু পছন্দ করতেন না, তিনি কিন্তু কন্ডেম করেছিলেন, ঠিক আছে, এটা এখানে বলা হচ্ছে।
ইট ইজ পসিবল দ্যাট, এটা সম্ভব যে সাম বয়েজ, কিছু ছেলেরা, ফর এক্সাম্পল যদি উদাহরণ দেওয়া হয়, দোজ, ওই সমস্ত ছেলেরা হু আর মেন্টালি, যারা মানসিকভাবে কি এক্সট্রোভার্ট। আচ্ছা, এক্সট্রোভার্ট কথাটার অর্থ হচ্ছে বহুমুখী, বা যে নিজেকে সবার সঙ্গে মানিয়ে নিতে পারে, যে খুব হাসি খুশি হয়, সবার সঙ্গে কথাবার্তা বলতে পারে, মানে লোকের সঙ্গে মিশতে পারে, এক কথায় বলতে গেলে পরে মিশুকে হয় যে সমস্ত ছেলেরা, ঠিক আছে, মে নট সাফার ফ্রম এ ফিলিং অফ ম্যাল অ্যাডাপ্টেশন। তারা হয়তো কি, তারা হয়তো এই যে ম্যাল অ্যাডাপ্টেশন, অর্থাৎ এই যে ওরা বিদেশি স্কুলে ভর্তি হচ্ছে, সেখানে গিয়ে তো ওদের মনে হতে পারে যে আমরা হয়তো ওই বিদেশি স্কুলের পরিবেশের সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে পারছি না। এটা কি, এটা কিন্তু এই যে এক্সট্রোভার্ট, যারা এক্সট্রোভার্ট, যারা মিশুকে হয়ে থাকে, যারা সবার সঙ্গে কথাবার্তা বলতে পারে, ওদের মধ্যে হয়তো এই অনুভূতিটা আসবে না তিনি মনে করছেন। অ্যান্ড মে ফিল কোয়াইট হ্যাপি, ওরা হয়তো কি খুব খুশি বোধ করবে, বা ওদের হয়তো খুব আনন্দ লাগবে ইন সাচ এনভায়রনমেন্ট, এরকম পরিস্থিতিতে বা এরকম পরিবেশে। মানে নেতাজি এখানে বলছেন যে সমস্ত ছেলেরা যারা মিশুকে হয়ে থাকে, যারা সবার সঙ্গে মিশতে পারে, তাদের হয়তো এই ধরনের স্কুলগুলোতে খুব একটা অসুবিধা হবে না, যেহেতু তারা সবার সঙ্গে মিশতে পারে, যেহেতু তারা এক্সট্রোভার্ট। বাট কিন্তু ইন্ট্রোভার্ট চিলড্রেন, কিন্তু যারা অন্তর্মুখী, এখানে কিন্তু ইন্ট্রোভার্ট বলতে বোঝাচ্ছে যারা অন্তর্মুখী, মানে যারা সবার সঙ্গে মেলামেশা করতে পারে না ফ্রিলি, যারা নিজেদের সমস্যাগুলোকে সবার সামনে তুলে ধরতে পারে না, তিনি ওই সমস্ত ছেলেদের কথা বলছেন। দেখো কি বলছে, বাট ইন্ট্রোভার্ট চিলড্রেন আর বাউন্ড টু সাফার, তারা কিন্তু ভুগবে। যদি এই ছেলেগুলোকে বা এই ছেলে মেয়েগুলোকে যদি পাঠানো হয় ওই সমস্ত স্কুলগুলোতে, সেই ক্ষেত্রে কি এরা কিন্তু ভুগবে, কারণ এরা তো ইন্ট্রোভার্ট, এরা তো অন্তর্মুখী, এরা তো সবার সঙ্গে মেলামেশা করতে পারে না। ওখানে গেলে পরে কিন্তু ওদের কিন্তু সমস্যা হবে, ওরা কিন্তু তখন কি ওখানে গিয়ে হীন মনস্কতায় ভুগতে শুরু করে দেবে। অ্যান্ড ইন দ্যাট ইভেন্ট, এই ক্ষেত্রে কী হবে, দ্য রিয়াকশান এগেনস্ট দ্য সিস্টেম, এই যে সিস্টেমটা, এই যে ইংলিশ মাধ্যমের যে স্কুলগুলো রয়েছে এর বিরুদ্ধে, ঠিক আছে, কী হবে, একটা যে রিয়াকশান তৈরি হবে, অল দ্যাট ইট স্ট্যান্ডস ফর সো বাউন্ড টু বি হোস্টাইল, সেটা কিন্তু মারাত্মক হয়ে যাবে। কিন্তু যে সমস্ত ছেলে মেয়েরা যারা ইন্ট্রোভার্ট হয়ে থাকে, তাদের যদি এই ধরনের স্কুলে পাঠানো হয়, সেই ক্ষেত্রে কিন্তু এদের রিয়াকশনটা কিন্তু অপোজিট হবে, ঠিক আছে, এরা কিন্তু কখনোই এই ধরনের স্কুলগুলোকে গ্রহণ করতে পারবে না। ওদের কাছে কিন্তু এই ধরনের স্কুলগুলো হোস্টাইল, মানে কি, মানে প্রতিকূল বা অগ্রহণযোগ্য হয়ে উঠবে, ওরা হয়তো ওগুলোকে আর পছন্দ করবে না। ওদের কাছে এই স্কুলগুলো আস্তে আস্তে কি ঘেন্নার পাত্র হয়ে যাবে, ঘেন্নার স্থান হয়ে যাবে, যেগুলোকে ওরা কিন্তু কখনোই পছন্দ করবে না যদি ওই ধরনের ছেলেমেয়েদেরকে এই ধরনের ইংলিশ স্কুলে পাঠানো হয়। অ্যাপার্ট ফ্রম দি সাইকোলজিক্যাল কনসিডারেশন, যদি আমরা এই যে মনস্তাত্ত্বিক, সাইকোলজিক্যাল বলতে কী বোঝায়, সাইকোলজিক্যাল বলতে কী বোঝায়, মানসিক বা মনস্তাত্ত্বিক, যদি আমরা এই মনস্তাত্ত্বিক বা মানসিক বিবেচনাকে বাদ দিয়ে দেখি, এ সিস্টেম অফ এডুকেশন হুইচ ইগনোরস ইন্ডিয়ান কন্ডিশন, একটা সিস্টেম মানে পড়াশুনোর যে সিস্টেমটা, সেটা যদি ভারতীয় কন্ডিশনগুলোকে যদি ইগনোর করে, মানে ভারতের কন্ডিশন এবং ইংল্যান্ডের কন্ডিশন তো সেম নয়। ইংল্যান্ডে যে মাধ্যমে পড়াশোনা করানো হয়, ইংল্যান্ডে যে পদ্ধতিতে পড়াশোনা করানো হয়, সেই পদ্ধতি যদি ইন্ডিয়াতে অ্যাপ্লাই করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু ঠিক ব্যাপারটা হবে না, ঠিক আছে। নেতাজি কিন্তু এটাই বলছেন, দেখো কি বলছে, এ সিস্টেম অফ এডুকেশন হুইচ ইগনোরস ইন্ডিয়ান কন্ডিশন, এই যে ইংলিশ মাধ্যম যে স্কুলগুলো রয়েছে, এগুলো কি করে, এগুলো কিন্তু যে ইন্ডিয়ান কন্ডিশনগুলোকে ইগনোর করে, ইন্ডিয়ান রিকোয়ারমেন্টস, মানে ইন্ডিয়ান স্টুডেন্ট, মানে ইন্ডিয়ান ছেলে মেয়েদেরকে পড়াতে গেলে পরে যে সমস্ত রিকোয়ারমেন্টের প্রয়োজন, ওরা কিন্তু এগুলোকে ইগনোর করে। অ্যান্ড ইন্ডিয়ান হিস্টোরি অ্যান্ড সোসিওলজি, এবং ওরা কী করে, ওরা কিন্তু ভারতীয় যে ইতিহাস এবং সোসিওলজি এবং ভারতীয় সমাজ বিজ্ঞানকে ওরা যদি ইগনোর করে, ইজ টু আনসাইন্টিফিক, সেটা কিন্তু কী হবে, সেটা কিন্তু অবৈজ্ঞানিক হয়ে যাবে। টু কম্যান্ড ইটসেলফ টু এনি র্যাশনাল সাপোর্ট, সেই ক্ষেত্রে কিন্তু এই স্কুলগুলো কিন্তু কখনোই ভালো উপযুক্ত কিন্তু সাপোর্ট পাবে না।
ভারতীয় ছেলেমেয়েদেরকে যদি শিক্ষা দিতে হয়, যদি পড়াতে হয়, তাদের কিন্তু তাদের মতো করে কিন্তু পড়াতে হবে। এই ক্ষেত্রে যদি বিদেশি সিস্টেমকে অ্যাপ্লাই করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু এখানকার ছেলেমেয়েরা সেটাকে গ্রহণ করতে পারবে না। সেই ক্ষেত্রে হিতে বিপরীত হয়ে যাবে। তখন কিন্তু ওই সিস্টেমটা, ওই বিদেশি সিস্টেম কিন্তু সবার কাছে অগ্রহণযোগ্য হয়ে যাবে। হ্যাঁ, এখানে বলছে না র্যাশনাল মানে কি, যুক্তিপূর্ণ। তখন কিন্তু ওই স্কুলের যে সিস্টেম সেটা কিন্তু কখনোই ভারতীয়দের কাছে কখনোই কিন্তু যুক্তিপূর্ণ বা যুক্তিযুক্ত হবে না। দ্য প্রপার সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ, একটা সঠিক মনস্তাত্ত্বিক পদক্ষেপ ফর এ কালচারাল অ্যাপ্রোচমেন্ট, সাংস্কৃতিক একটা যে সম্প্রীতি, ঠিক আছে, সেটা বজায় রাখার জন্য বিটুইন ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট, প্রাচ্য এবং পাশ্চাত্যের দেশগুলোর মধ্যে যে একটা কালচারাল যে ডিফারেন্স রয়েছে তার মধ্যে সম্প্রীতি আনতে বা বিষয়টিকে মেলাতে, ইজ নট টু ফোর্স ইংলিশ এডুকেশন অন ইন্ডিয়ান বয়েজ, সেই ক্ষেত্রে কিন্তু জোর জবরদস্তি যে ইংলিশ এডুকেশনকে ভারতীয় ছেলেমেয়েদের ওপরে চাপিয়ে দিলে হবে না। ঠিক আছে, প্রাচ্য এবং পাশ্চাত্য, ঠিক আছে, এই দুটো কিন্তু ডিফারেন্ট দুটো দিক, কিন্তু উভয়েরই কিন্তু একদম ডিফারেন্ট কিন্তু সংস্কৃতি রয়েছে, যেমনটা ইংল্যান্ডের সঙ্গে আমাদের রয়েছে। তো ইংল্যান্ডের সিস্টেমটাকে যদি আমরা জোর করে আমাদের ভারতীয়দের ওপরে চাপাতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু কখনোই সেই ব্যাপারটা গ্রহণযোগ্য হবে না। জোর করে খাটালে কিন্তু কোনো কিছু খাটবে না, সেটা কিন্তু কখনোই সম্প্রীতিমূলক হবে না। এটা কিন্তু এখানে নেতাজি আমাদের বলছেন। দেখো আবার বলছি আমি, দ্য প্রপার সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ ফর এ কালচারাল অ্যাপ্রোচমেন্ট বিটুইন ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট, সঠিক মনস্তাত্ত্বিক পদক্ষেপ, ঠিক আছে, ইস্ট এবং ওয়েস্ট মানে প্রাচ্য এবং পাশ্চাত্যের যে সংস্কৃতি রয়েছে, এই দুটো সংস্কৃতির মধ্যে একটা মেলবন্ধন আনতে গেলে পরে তার সঠিক পদক্ষেপটা হচ্ছে কি, তার সঠিক পদক্ষেপটা কিন্তু কখনোই ফোর্স হতে পারে না, মানে জোর করে চাপিয়ে দেওয়া হতে পারে না। ঠিক আছে, যে ইংলিশ এডুকেশনকে অন দ্য ইন্ডিয়ান বয়েজ, ভারতীয় ছেলেমেয়েদের উপরে, হোয়েন দে আর ইয়ং, যখন কি ওদের বয়স থাকে অল্প। যেমন দেখবে বাচ্চারা যখন ওরা প্রথম পড়াশোনার জীবন শুরু করে, তখন দেখবে ওদের বইপত্রগুলো খুব সহজ হয়ে থাকে, ওরা অ ক খ শেখে বা এবিসিডি শেখে। তখন যদি ওদেরকে এই বিষয়গুলো খুব জটিল করে দেখানো হয়, সেই ক্ষেত্রে কী হয় বলো তো, সেই ক্ষেত্রে কিন্তু ওগুলো ওদের কাছে কখনোই গ্রহণযোগ্য হয়ে উঠবে না। যতই কিন্তু ওরা বড় হয়ে যাক, সব কিছুর কিন্তু একটা সিস্টেম রয়েছে, সব কিছু আমাদের কিন্তু সিস্টেমেটিকভাবে করতে হবে। জোর করে চাপিয়ে দিয়ে কিন্তু কখনোই কোনো কিছুকে ভালো লাগানো যায় না। এটাই কিন্তু আমাদেরকে এখানে নেতাজি বলার চেষ্টা করছেন। দেখো তারপরে কি বলছে, বাট টু ব্রিং দেম, কিন্তু ওদের আনতে হবে ইনটু ক্লোজ পার্সোনাল কন্ট্যাক্ট, একদম ব্যক্তিগত সংস্পর্শে, ঠিক আছে, উইথ দ্য ওয়েস্ট, পশ্চিমের দেশগুলোর সঙ্গে বা পশ্চিমের সংস্কৃতির সঙ্গে, ঠিক আছে, পশ্চিমের সংস্কৃতির সঙ্গে, হোয়েন দে আর ডেভেলপড, যখন কি ওরা ডেভেলপড হয়ে উঠবে, যখন ওদের মধ্যে জ্ঞান আসবে। কিন্তু নেতাজি কিন্তু আমাদেরকে প্রথম দিকে বলেছিলেন, কি বলেছিলেন, যে তার স্কুলে কিন্তু বাইবেল পড়ানো হতো ছোটো থেকেই, কিন্তু ওই সময় তার কিন্তু বাইবেল পড়তে একটু ভালো লাগতো না, বা তিনি হয়তো কিছু বুঝতেন না এখনকার। কিন্তু পরবর্তীকালে তিনি যখন কলেজে উঠলেন, অর্থাৎ তার যখন স্ট্যান্ডার্ড বাড়লো পড়াশোনার, তখন তার কিন্তু আস্তে আস্তে এই বাইবেল বিষয়টা ভালো লাগতে শুরু করলো। এর অর্থ কি, এর অর্থ হচ্ছে যখন নেতাজি মেন্টালি ডেভেলপড হলেন, তার যখন জ্ঞান বাড়লো, তার মধ্যে যখন আন্ডারস্ট্যান্ড কোনো কিছুকে করার ক্ষমতা বাড়লো, তখন কিন্তু তার ওই বাইবেল বিষয়টা ভালো লেগেছিল, তার আগে কিন্তু নয়। তাই কোনো কিছুকে ফোর্স করে কখনো শেখানো যায় না বা সেটাকে ভালোবাসা যায় না। ঠিক আছে, দেখো তারপরে কী বলছে, সো দ্যাট দে ক্যান জাজ ফর দেমসেলভস হোয়াট ইজ গুড অ্যান্ড হোয়াট ইজ ব্যাড। এভাবে কি ওই সমস্ত ছেলেমেয়েরা ওরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে যে কোনটা ভালো কোনটা ভালো নয়। জোর করে কিন্তু কখনো কোনো কিছুকে ভালো লাগানো যায় না। ঠিক আছে, ইন দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট, এই যে প্রাচ্য এবং পাশ্চাত্যের যে দুটো ভিন্ন সংস্কৃতি রয়েছে, ওটা কিন্তু ওদের উপরে জোর করে চাপিয়ে দিলে হবে না। ওরা নিজেরাই কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবে, এবং ওরা নিজেরাই বুঝতে পারবে যে কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য নয়, কোনটাকে আমরা গ্রহণ করব
কোনটাকে আমরা গ্রহণ করব না। সম্পূর্ণ ওটা ওদের নিজস্ব ব্যাপার। ওরা কিন্তু পরবর্তীকালে নিজেরাই ব্যাপারটা সম্পূর্ণ বুঝতে পেরে যাবে কোনটা ভালো কোনটা ভালো নয়। ঠিক আছে? তো এই গেল মোটামুটি। এইভাবে আমি তোমাদের কিন্তু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ এই টেক্সটটা, ঠিক আছে, বাংলা করে রিডিং পড়িয়ে দিলাম। আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। তো আজকে থাকছে এখানেই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও একটা গুরুত্বপূর্ণ টপিকের সঙ্গে। ভালো থেকো, বাই।